গল্প ধ্রুবতারা। লেখিকা ফারিহা। ধ্রুব তারা, তোকে কতবার বলেছি আমাকে বিরক্ত করবি না। তারা, আমি তোমার কাছে আসলে তোমার বিরক্ত লাগে? ধ্রুব, লাগবে না। এত রাতে তুই আমার বেডরুমে কেন আসবি? তারা, আমি তোমার বিয়ে করা বউ। ধ্রুব, প্রতিদিন এক কথা ভালো লাগে না। তুই খুব ভালো করেই জানিস আমাদের বিয়েটা কোনো বিয়েই নয়। অন্তত আমি তোকে বউ মানি না। তারা, বিয়ে করার সময় তো ঠিকই করেছ, এখন বউ মানতে সমস্যা কি? ধ্রুব, তারা, তুই এখনো অনেক ছোট। আমার মনে হয় তোর নিজেকে চিনতে আরো অনেক সময় লাগবে। সে পর্যন্ত আমাকে সময় দে। ধ্রুবর কোনো কথা না মেনে তারা বিছানার একপাশে শুয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ধ্রুব তার ঘুমন্ত তারার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। মেয়েটি কত পাগলামি করে তাকে নিয়ে। প্রতিটি মুহূর্তে তাকে মনে করিয়ে দেয় যে তারা বিয়ে করেছে। তারা ধ্রুবর বড় চাচার কন্যা, এই পরিবারের একমাত্র মেয়ে। তাই তাকে নিয়ে সবার আহ্লাদের কমতি নেই। তারা তার চাচা চাচিদের বাবা মা বলেই ডাকে। তারাও তাকে নিজ কন্যাই ভাবে। কোন এক কারণে তাদের দাদির ইচ্ছে হয়েছিল তারাকে এ বাড়িতেই রেখে দিবেন। তাই 3 বছর আগে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, ছেলেদের কাছে আবদার করলেন ধ্রুব আর তারাকে বিয়ে দেওয়ার জন্য। তখন ধ্রুবর বয়স 18 হলেও তারা ছিল 12 বছরের একটা মেয়ে। তবুও বৃদ্ধার কাকুতিতে তখনই মৌখিক বিয়ে করিয়ে দিয়েছিল। সেই থেকে শুরু হলো তারা সারাদিন ধ্রুবর পিছনে ঘুরে। বড়রাও এ নিয়ে অনেক কথা বলে, কিন্তু ধ্রুবর খুব লজ্জা করে। তাই তারাকে দূরে সরিয়ে রাখতে চায়। কিন্তু তারা তাকে প্রতিটি পদক্ষেপে জ্বালাতন করে। তারার রুমটা 3 তলায় আর ধ্রুবর 2 তলায়। তারা বারান্দা দিয়ে বেয়ে বেয়ে ধ্রুবর রুমে আসে। ধ্রুবর ভয় হয় ঘরের অন্যরা যদি এসব টের পেয়ে যায় কি ভাববে। তাই সে তাকে না করে। একদিন ধ্রুব ইচ্ছে করে বারান্দার দরজা লাগিয়ে রেখেছিল। সে রাতে খুব বৃষ্টি হয়েছিল। মাঝরাতে উঠে গিয়ে দেখে তারা বারান্দায় দাঁড়িয়ে আছে। তারপর তারার জ্বর এসে পড়েছিল। এরপর থেকে সে দরজা লাগায় না। কিন্তু তারার এভাবে আসাটা তার মোটেও পছন্দ নয়। সকালে ধ্রুবর ঘুম ভাঙল তার মায়ের দরজায় কড়া নাড়ার আওয়াজে। আজ তার ভার্সিটিতে পরীক্ষা আছে, তাই অনেক রাত পর্যন্ত জেগেছিল। মা বলছে অনেক দেরি হয়ে যাচ্ছে। সে ধড়মড়িয়ে উঠল। ভার্সিটিতে যেতে দেরি হওয়ার চেয়ে যে বিষয়টা তার চিন্তায় আসল, তা হলো তারা রাতে তার বিছানায় ঘুমিয়েছিল। তাকে যদি তার মা দেখে ফেলে। পাশ ফিরতেই দেখল জায়গাটা শূন্য। তখন খেয়াল হলো রাতে সে কোলে বালিশ নিয়ে পড়তে পড়তে সেভাবেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এখন বালিশ তার শিয়রে, গায়েও কাঁথা টানা, বইটাও টেবিলের উপর রাখা। তার মানে রাতে সে ঘুমিয়ে যাবার পর তারা উঠে তাকে গুছিয়ে দিয়ে নিজের রুমে চলে গিয়েছে। মেয়েটির সাহসের কথা চিন্তা করে কুল পায় না ধ্রুব। এটাতে বাইরে গ্রিল বেয়ে উঠানামা করে। যদি কিছু হয়ে যায়, হাত ফসকে পড়ে যায় কিংবা অন্য কিছু, এই নিয়ে সবসময়ই ভীত থাকে ধ্রুব। কতবার বুঝাতে চেয়েছে তারাকে এ কথা, কিন্তু সে কানেই নেয় না। ধ্রুব উঠে ঘড়ির দিকে তাকালো। 8:30 বাজছে। 8 ঘন্টার ভিতর ভার্সিটিতে যেতে না পারলে পরীক্ষা দিতে পারবে না। তাই সে তাড়াতাড়ি ওয়াশরুমের কাজ সেরে ব্রাশ মুখে ঢুকিয়ে ব্যাগ কাঁধে নিয়ে যাওয়ার পথে এগুলো। সিঁড়ি দিয়ে নামার সময় তার মা খাওয়ার কথা বললে সে স্রেফ না জানিয়ে দিল। নিচতলা থেকে মুখ ধুয়ে বাইকে চড়ে বসল। সকালের দৃশ্য সবসময়ই মনোরম হয়। প্রতিদিন সূর্য যখন উদিত হয় যেন সে নতুন করে জন্ম নেয়। ভোরের কাঁচা রোদ যেন সূর্যের শৈশবকাল। সে রোদ যখন বিচ্ছুরিত হয় সতেজ বৃক্ষ আর শ্যামল রাস্তার উপর, সেদিকে তাকালেই যেন নতুন স্বপ্ন দেখতে ইচ্ছে হয়। নিজেকে মেলে ধরতে ইচ্ছে হয় জগৎ জুড়ে। একটু দাঁড়াও।
পিছন থেকে তারার কণ্ঠ শুনে ফিরে তাকালো ধ্রুব। তারা একটি বক্স এগিয়ে দিয়ে বলল, পরীক্ষা শেষে খেয়ে নিও। ধ্রুব বুঝতে পারল তারা নিজে তার জন্য নাস্তা তৈরি করেছে। প্রায় সকালে পাগলিটা এমন করে। ধ্রুব কথা খরচ না করে বক্সটি ব্যাগে ভরে চলে গেল। তারা তাকিয়ে আছে ধ্রুবর যাওয়ার দিকে। ধ্রুবর অনেক স্বপ্ন আছে তার ক্যারিয়ার নিয়ে। সে ডাক্তার হবে, আরও কত কিছু। তার আরও স্বপ্ন আছে, আর তা হলো ধ্রুবর স্বপ্ন পূরণে পাশে থাকা। এ পরীক্ষায় ধ্রুব উত্তীর্ণ হলে সে ইউরোপ চলে যাবে। সেটা ভাবতেই তারার অস্বস্তি হয়। যে মানুষকে না দেখে 1 ঘন্টা থাকতে পারে না, তাকে না দেখে কিভাবে দিনের পর দিন থাকবে? এ বাড়ির কর্তা তারার বাবা শফিকুল ইসলাম হলেও তার স্ত্রী লামিয়া ইসলামের কোন মূল্য নেই। তিনি শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী ছেলে শাহিদকে 10 বছরের রেখে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। শফিকুল ইসলাম স্ত্রীর শোকে ভেঙে পড়েন। তাকে দ্বিতীয় বিয়ে করানো হলেও তাকে ততটা ভালোবাসতে পারেননি যতটা ভালোবেসেছে শাহিদের মাকে। তাছাড়াও দ্বিতীয় স্ত্রী এসেই নাকি সবকিছু নিজের মতোতে নিয়ে নিতে চায়। সেই ধারণা থেকেও শফিকুল ইসলাম তাকে সবসময় দমিয়ে রাখতে চান। আজ যখন শফিকুল ইসলাম ঘরে আসলেন তার চোখের কোণে আটকে থাকা জল জানান দিচ্ছিল যে একটু আগেই তিনি তার প্রথম স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছেন। লামিয়া ইসলাম ভালো করেই জানেন প্রতিদিন বাড়িতে প্রবেশের পূর্বে কিছুক্ষণ সময় দেন ওই কবরের পাশে। নিয়ম মাফিক লামিয়া তাকে গরম চা দিয়ে সরে এসে আঁচল দিয়ে চোখের জল মুছলেন। বিয়ের প্রথম দিনই তাকে বলা হয়েছিল তার স্বামী কখনোই তাকে ভালোবাসতে পারবে না। একটা মেয়ে হিসেবে সে পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। ভেবেছিলেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু 17 বছর সংসার করেও এই মানুষটির মনে ধরতে পারেননি এই বোধ প্রায়শই তার আত্মমর্যাদায় নাড়া দিয়ে উঠে। সবাই তাকে এড়িয়ে চললেও শাহিদ তাকে লক্ষ্য করে সবসময়। সে তার মাকে এভাবে কাঁদতে দেখে পিছন থেকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেল। কানের সামনে মুখ নিয়ে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। শাহিদের এই বাক্যটি তার অন্তরে মলমের মতো কাজ করল। এই ছেলেটির ভালোবাসাই হয়তো তিনি টিকে রয়েছেন। জন্ম না দিয়েও যে মা হওয়া যায় তা তিনি বুঝতে পেরেছেন শাহিদকে পেয়ে। শুধু মর্যাদা কিংবা দায়িত্বের খাতিরে নয়, অন্তরের অন্তঃস্থল থেকে এই সুসম্পর্ক। তিনি লক্ষ্য করেন সমাজের অন্যান্য পরিবার থেকে তার অবস্থা ভিন্ন। তার সৎ ছেলে কখনো সৎ মা মনে করে না, অথচ তার স্বামী তার দিকে ফিরেও তাকানো না। যতটুকু করেন দায়িত্ববোধ থেকে। পরীক্ষা দিয়ে এসে ধ্রুব দরজা বন্ধ করে নিজের রুমে আস্তানা গেড়েছে। তার মন ভালো নেই। পরীক্ষা নাকি খারাপ হয়েছে। সবাইকে তার কাছে আসতে নিষেধ করে দিয়েছে। ধ্রুবর মন খারাপ থাকলে তারার মনও খারাপ থাকে। কিন্তু আজকে মনে মনে কিছুটা খুশি হয়েছে। পরীক্ষা ভালো হলে যে তার ধ্রুব তাকে ছেড়ে চলে যাবে অনেক দূরে। তাই পরীক্ষা ভালো না হওয়াই উত্তম। ধ্রুব, তারা ঘুরতে যাচ্ছে, মাঝে তোরা দুজন ঢুকছিস কেন? নিজের দু ছেলেকে লক্ষ্য করে কিছুটা উপহাস করেই কথাটি বললেন ধ্রুবর ছোট চাচি মিসেস আরিবা ইসলাম। তিনি বরাবরই ধ্রুব তারাকে নিয়ে ঠাট্টা করেন। তাই কথাটা গায়ে লাগলো ধ্রুবর। রেগে গিয়ে বলল, কে বলেছে আমি আর তারা ঘুরতে যাচ্ছি? আমি বলেছি আমার ছোট ভাই বোনদের নিয়ে ঘুরতে যাব। এমন সময় 3 তলার সিঁড়ি বেয়ে নিচে নেমে এল। তাকে লাল টকটকে শাড়ি আর এমন সাজে সজ্জিত দেখে ধ্রুবর চোখ আটকে গেল। তারা সেদিকে লক্ষ্য করে হাসতেই ধমক দিয়ে উঠল ধ্রুব। এমন বউ সেজে কোথায় যাচ্ছিস? আমার জামাইয়ের সাথে বেড়াতে যাচ্ছি। এমনভাবে গেলে আমি তোকে সঙ্গে নিব না। কেন, আমাকে কি খুব খারাপ লাগছে? হ্যাঁ, পেতনির মতো লাগছে, আমার সামনে থেকে সরে যা। দেখ মেজো মা, তোমার ছেলে কেমন করে। কাঁদো কাঁদো স্বরে বলল তারা। তুই অযথাই রাগ করছিস ধ্রুব। মেয়েটা শখ করে সেজেছে, এতে রেগে যাওয়ার কি আছে? নিয়ে যা ওকে, বললেন ধ্রুবর মা।
ধ্রুব বাইরে বেরিয়ে এল। পিছনে অন্যরা। তারা ধ্রুবর বাইকের দিকে এগুতেই সে বলে উঠল, তুই আদ্রর সাথে ওঠ। আমি আর অভ্র যাব। কথাটা শুনেই তারা পা থমকে দাঁড়িয়ে গেল। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্র বলল, তুই ওভাবে দাঁড়িয়ে আছিস কেন, চড়ে বসো। না ভাইয়া, তোমরা যাও, আমি যাব না। কেন রে? না, আমি যাব না, বলে ওপাশ ফিরে কেঁদেই ফেলল তারা। অবস্থা বুঝতে পেরে ধ্রুব এগিয়ে এল। তারার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছিস কেন পাগলি? আমি তো এমনিতেই বলেছি, আয় আমার সাথে বসো। এবার তারা এগিয়ে চলল। আদ্র আর অভ্র মুখ টিপে হাসল। কিছু দূর এগিয়ে যেতেই ধ্রুব বিরক্ত হয়ে বলল, তোর শাড়ির আঁচল ঠিক করে ধর। বেয়ে পড়ছে কেন? আরে, সর্বনাশ হয়ে গিয়েছে, বলল তারা। শাড়ির কুচি খুলে গিয়েছে। কথাটা শুনে অভ্র কপাল চাপড়াচ্ছে। কোন হতভাগাকে নিয়ে বেরিয়েছে? রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে নেমে বলল, এবার ঠিক করে নে। তারা বলল, আমি কিভাবে ঠিক করব? আমি তো কুচি ধরতেই জানি না। সবাই বাঁকা চোখে তারার দিকে তাকাচ্ছে। আর তারা একটু পরপর আর চোখে ধ্রুবর দিকে তাকাচ্ছে। রাগে, ক্ষোভে ফসফস করছে ধ্রুব। গলার শিরাগুলি উঠানামা করছে। আজ তারার কপালে কি আছে সে জানে না। গতকাল যখন বাইরে বেরিয়েছিল তখন বিকেল ছিল। প্রথমবার যখন তারার শাড়ির কুচি খুলে গিয়েছিল তখন দুজন মিলে যেভাবেই হোক ঠিক করে নিয়েছিল। কিন্তু পার্কে যাবার পর সন্ধ্যার সময় দ্বিতীয়বারের মতো শাড়িটার বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছিল। আদ্র আর অভ্র সামনেই ছিল। লজ্জায় মুখ রক্তিম হয়ে গিয়েছিল ধ্রুবর। এছাড়াও রাগ হচ্ছিল আদ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে। তারাকে পাজা কোলে তুলে একটি গাছের আড়ালে নিয়ে গিয়ে গালে চড় বসিয়ে দিল। দুগাল চেপে ধরে বলল, ভিতরে যদি বিবেক বলে কিছু থেকে থাকে তাহলে আর কোনোদিন শাড়ি পরে বের হবি না। অভ্র ধ্রুবকে বলল, তোমরা দুজন থাকো, আমি আর ভাইয়া আগে চলে যাই। শুনে ধ্রুব যেন হাঁফ ছেড়ে বাঁচল। ইশারায় অনুমতি দিয়ে দিল। তারা ভেবেছিল অভ্ররা চলে যাওয়ার পর ধ্রুব বুঝি তাকে খুব সাজাবে। কিন্তু ধ্রুব তেমন কিছুই বলল না। তারা ধ্রুবকে একা পেয়ে ছাড়তে চাইল না। হঠাৎ সে তাকে এটা ওটা খাওয়াতে বললে ধ্রুব সব মেনে চলছিল। হঠাৎ ধ্রুব তাকে শপে নিয়ে গেল। তারাকে একটি ফ্রক কিনে দিল। তারপর সেটি এগিয়ে দিয়ে বলল, এটা পরে নে। এখানে? হ্যাঁ। এটা বলেই ধ্রুব শপের এক মহিলাকে বলল, ও একটু চেঞ্জ করবে। মহিলা বলল, আমার সাথে আসুন, এখানে অনেকেই কাপড় পরে দেখে নেয়, আপনার কোন সমস্যা হবে না। সে তারাকে তাদের চেঞ্জিং রুমে নিয়ে গেল। তারা ফ্রকটি পরে শাড়ি ব্লাউজ প্যাকেটে ভরে নিল। তারপর ধ্রুব বলল, তোর কিছু কিনা লাগবে? তারাকে নিয়ে ধ্রুব অনেক ঘোরাঘুরি করল। আজ মেয়েটাকে কষ্ট দিতে ইচ্ছে করল না, কারণ সে আর 10 দিন পর ইউকেতে চলে যাবে। এদিকে আদ্র আর অভ্র চলে আসায় লামিয়া ইসলাম চিন্তিত হয়ে পড়লেন। ধ্রুবর মা তাফরিজা বললেন, চিন্তার কি আছে? তারার সাথে ধ্রুব তো আছেই, কিন্তু তার এটা নিয়েই চিন্তা। ধ্রুব যে তারাকে সবসময় উপেক্ষা করে চলতে চায়। ধ্রুব তারার ফিরতে অনেক রাত হয়ে গেল। তারাকে অন্য ড্রেসে দেখেই সবার চোখ কপালে উঠে গেল। রাতে ওরা দুজন কোন কথা না বলে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই সবাই টিপ্পনি কাটতে শুরু করেছে। তারা প্রথমে কিছু বুঝতে পারে না। এই মাত্র ছোট মা এসে বলেই ফেলল, গত রাতটা তো ধ্রুবতারার ফুলশয্যা ছিল তাই না? বিছানায় বসে ল্যাপটপে ডুবে আছে ধ্রুব। চোখ তুলে তারাকে দাঁড়িয়ে থাকতে দেখেই চেহারায় বিরক্তি ফুটে উঠল। তারা, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যেতে বললাম তা কানে যায়নি। কিন্তু তুমি কফি খাওয়ার কথা ভুলে গেলে নাকি? বিকেলে তো তোমার কফি ছাড়া চলে না। আজ খাব না, ওটা নিয়ে এখান থেকে বের হ।
এমন কেন করছো? আমি এখন ইম্পর্ট্যান্ট কাজ করছি। আমি ছাড়া দুনিয়ার সবকিছুই তোমার জন্য ইম্পর্ট্যান্ট। তারাকে ওপাশ ফিরতে দেখে ধ্রুব ভাবল, সে বুঝি চলে যাচ্ছে। অথচ তারার যাওয়ার অভিপ্রায় ছিল না। সে ভেবেছিল ধ্রুব তাকে আটকাবে। কিন্তু ধ্রুবর নড়চড় না দেখে কফির মগটি টেবিলের উপর রেখে কোন বলা কওয়া ছাড়াই ধ্রুবর কোলে বসে পড়ল। পরিস্থিতি এমন হবে ধ্রুবর ধারণা ছিল না। সে তড়িৎ গতিতে ল্যাপটপ শাটডাউন করল। তারপর ধাক্কা দিয়ে তারাকে সরিয়ে দিতে চাইল। এতে তারা নিচে পড়ে গিয়ে আঘাত পেল। ধ্রুব তাকে টেনে তুলে থাপ্পড় মারল। তারা আর অশ্রু আটকে রাখতে পারল না। সেদিকে যেন ভ্রুক্ষেপই করে না ধ্রুব। তাকে দেয়ালের সাথে চেপে ধরে অগ্নিঝরা কণ্ঠে বলল, তুই লম্পটের মতো আমার গায়ের উপর পড়লি কেন? আমার কি দোষ? তুমি আর কদিন পর চলে যাবে। তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছা করছিল, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছিলে না। তাই বলে তুই আমার গায়ের উপর পড়বি? সবাই কি ভেবেছে? সবাই আবার কোথায়? এখানে তো কেউ নেই। আমি গ্রুপ কলে ছিলাম। সরি। এই মুহূর্তে এখান থেকে চলে যা, নয়তো আমি কি করব আমার খেয়ালেও থাকবে না। তুই আমার মেজাজ চরমে উঠিয়ে দিয়েছিস। তারা খোঁড়াতে খোঁড়াতে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব পিছন থেকে বলে উঠল, ভুলেও বারান্দা দিয়ে আসার চেষ্টা করবি না। তারা মাথা কাত করল। ধ্রুব শব্দ করে দরজায় লাগিয়ে দিল। তারার মনে নতুন ভয় হানা দিতে লাগল, যে ভয় একটু আগে তার মা ঢুকিয়ে দিয়েছে। ধ্রুব যে তারাকে অবহেলা করে তা সবসময়ই তারার মাকে শঙ্কিত করে। যেই অবহেলা আর বেদনার মাঝে নিজের জীবন অতিবাহিত করছেন সেই একই বেদনা তার মেয়ের জীবনেও আসুক তা তিনি চান না। তাই সে তারাকে বুঝিয়েছে নিজের উপর যেন কোনো বিপদ ডেকে না আনে। তারা মা, কাঁদিস না। ধ্রুব তো আবার চলে আসবেই, বললেন শফিকুল ইসলাম। ধ্রুবর ভবিষ্যৎ মানেই তো তোর ভবিষ্যৎ, বলল শাহিদ। 3 দিন যাবৎ নাওয়া খাওয়া বন্ধ করে শুধু কাঁদছে। এখন তার মুখে ভাত তুলে দেওয়ার জন্যই সবাই জড়ো হয়েছে। লামিয়া ইসলাম প্রথমে একা চেষ্টা করছিলেন, না পেরে অন্যদের ডাকলেন। তারা অপেক্ষা করছিল ধ্রুবর। সে আসতেই বলল, ধ্রুব স্বপ্ন পূরণের প্রত্যাশায় যাচ্ছ ভালো কথা, কিন্তু বাংলাদেশে কি পড়াশোনার ব্যবস্থা নেই? তারা এত অবুঝের মতো আচরণ করলে কিভাবে হবে? তুই জানিস বড় চাচ্ছু স্বপ্ন দেখেছিলেন শাহিদ ভাইকে নিয়ে, কিন্তু সেটা পূরণ হয়নি। আমি যখন সুযোগ পেয়েছি তখন হাতছাড়া কেন করব? লামিয়া ইসলাম ধ্রুবকে বললেন, দেখ, তারা কোনো মতেই খাবার খাচ্ছে না। ধ্রুব চোখ রাঙিয়ে বলল, তারা, সকালে আমাকে যেতে হবে। তোর জন্য ঘুমুতে যেতে পারছি না। কথা ছিল ধ্রুবকে এয়ারপোর্ট পৌঁছে দিতে শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম আর আতিকুল ইসলাম এরা 3 ভাই যাবেন। সেখান থেকে কাজে চলে যাবেন। কিন্তু ভোরেই তারা জেদ ধরল তাকে নিতেই হবে। তারাকে নিয়ে যাওয়া এবং আসা কষ্টকর হয়ে যাবে বলে নিতে চাইছেন না। তারার অত্যাধিক কান্নাকাটির কারণে ধ্রুব রেগে গিয়ে তার সাথে কথা বন্ধ করার হুমকি দিল। আদ্র বলল, আমি তাহলে সঙ্গে যাব, তারাকে নিয়ে আসব। কথা মতো 5 জনই গেল। গাড়িতে তারা কিছু না বললেও বিদায়ের সময় আকস্মাৎ তারা ধ্রুবকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগল। ধ্রুব বলল, করছিস কি এখানে এত মানুষের সামনে? তারা ধ্রুবর চেহারার দিকে তাকাল। সে কোন বিরহের ছাপ দেখতে পেল না, শুধু বিরক্তির ভাব দেখতে পেল। তারা তাকে ছেড়ে দিল। ধ্রুব চলে যাওয়ার পরও অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। প্লেন উপরে উঠতে দেখে বুকের ভিতর ধোঁক করে উঠল। মুখে বিড়বিড় করে বলল, 5 বছর কিভাবে থাকবো আমি? সময়টা প্রভাত আর দ্বিপ্রহরের মাঝামাঝি। সৌর মহাদয়ের মধ্য আকাশে স্থান নিতে এখনো কিছুটা সময় বাকি।
একটি কৃত্রিম ঝর্ণার পাশে থরে থরে সাজানো ছোট ছোট চন্দ্রমল্লিকা গাছ। তারই পাশে ঘাসের কার্পেটে পা মেলে বসে আছে তারা। তার নেত্র কার্নিশ বেয়ে থেকে থেকে ঝরছে অশ্রুধারা। আর্দ্র তাকালো তারার নিষ্পাপ চেহারার দিকে। বুকের ভিতর কেমন যেন ছাদ করে উঠল। চোখ দুটি বুজে নিল সে। স্মৃতিস্পটে ফিকে হয়ে থাকা অতীত আজ আবারও আনাগোনা শুরু করল। ভেসে উঠল সেই ছোট্ট তারার মুখপাত্র। কোনো এক রোদ্দুর বিহানে নারকেল আর বড়ই গাছের সাথে বাঁধা দোলনায় দুলছে। পিছন থেকে আর্দ্র এসে আরো জোরে ঝুলাতে শুরু করতেই তারা চিৎকার করে উঠল। আর্দ্র দুহাতে তারার হাত ঝাপটে ধরল। খুব কাছে এসে বলল, জানিস রাজকন্যা, আমি তোকে খুব ভালোবাসি। তারা মুখে হাসি টেনে বলল, জানি। সেদিন তারার জানি কথাটার মানে না বুঝলেও এখন বুঝতে পারে। তখন আর্দ্র ছিল পড়ন্ত কৈশোরে, তারুণ্যের একেবারে দ্বারপ্রান্তে। তার মনে তখন ভালোবাসা কিংবা প্রেম প্রেম ভাবনা সজাগ হতে শুরু করেছিল। কিন্তু তারা তো তখন পুতুল খেলার বাচ্চা। তার ভালোবাসা বলতে বোধ হয়েছিল প্রতিদিন চকোলেট আর মাথার ক্লিপ কিনে দেওয়া, আর বিকেলের খেলার সঙ্গী হওয়া। আর্দ্র তার এমনি সঙ্গী ছিল। তবে আর্দ্রর অবচেতন মন স্থান করে দিয়েছিল তারাকে তার সর্বোচ্চ চূড়ায়। স্কুলে আনা নেয়ার কাজটাও আদ্রি করত। একবার ভরদুপুরে তারাকে নিয়ে বাড়ি ফেরার পথে এই পার্কটা এসে ঘুরছিল। স্কুলের ইউনিফর্ম গায়ে আর দুপাশে বেনি করা সেই তারাকে দেখতে কত সুন্দরী না লাগছিল। কতক্ষণ তারা দুজন এখানে সময় কাটিয়েছে জানে না। তবে যখন বাড়ি ফিরেছিল অস্থিরতার সাথে আর্দ্রর মা বলে উঠল, তোরা কোথায় ছিলি এতক্ষণ? স্কুলে খবর নিয়ে না পেয়ে আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। ইতিমধ্যে উপর থেকে অভ্র এসে বলল, তারা, আজ তোর বিয়ে। অবাক হয়ে তাকিয়ে আছে উভয়ই। আর্দ্র বলে উঠল, কি বলছিস তুই? যেয়ে দেখল দাদির রুমটায় একজন অপরিচিত দাড়িওয়ালা ব্যক্তি বসে আছে। পাশেই ধ্রুব লজ্জা লজ্জা মুখ করে বসা। তারাকে সেখানে বসানো হলো। ইউনিফর্ম খোলার সুযোগ হয়নি তার। তারাকে কবুল বলতে বলার সঙ্গে সঙ্গে বলে উঠল। এতে সবাই হেসে ফেলল। ধ্রুবতারার আকট সম্পন্ন হয়ে গেল। চোখ খুলল আর্দ্র। তারার একেবারে কাছে গিয়ে বলল, রাজকন্যার কাঁদতা নেই। ধ্রুব চলে গিয়েছে তা নিয়ে তারার কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে ধ্রুবর অবহেলার কারণে। এত বছরের জন্য বিচ্ছিন্ন হলো তারা দুজন। ধ্রুব চাইলেই যাওয়ার আগের মুহূর্তগুলোকে অনেক সুন্দর বানাতে পারত। গতরাতে তারা বারান্দা দিয়ে ধ্রুবর কাছে গেলে ধ্রুব বেশ রেগে গিয়ে বলল, আমার কাছে কি চাস? তারা বলল, আমি তোমার সাথে কিছু মুহূর্ত কাটাতে চাই। রাত অনেক হয়েছে, আমি ঘুমোতে চাই। ধ্রুব, তুমি কি আমাকে ভালোবাসো? ওহ, তোর বুঝি এখন প্রেম জেগেছে? আচ্ছা, ছোটাচ্ছি তোর ভালোবাসা। এ বলেই ধ্রুব তাকে উঁচু করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারা ঠিক বুঝতে পারল না কি হচ্ছে। ধ্রুব তাকে ঝপ করে বাথটাবে ফেলে দিল। শাওয়ারটা তার মাথার উপর ছেড়ে দিল। তারা উঠতে চাইলে ধ্রুব তাকে চেপে ধরল। ধ্রুবর এহেন কাণ্ডে তারার নিঃশ্বাস আটকে আসছিল। কিন্তু কিছু বলার প্রয়াসও ছিল না। এক এক দণ্ড করে কেটে গেল কয়েক মিনিট। কিন্তু তারার মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা বুঝি পেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে শরীরটা কেমন অসাড় হয়ে পড়ল। দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। আচমকা তারার প্রতিরোধ থেমে যাওয়ায় ধ্রুব হাত শিথিল করল। কয়েক সেকেন্ড পর দুহাতে তাকে টেনে তুলল। তারা খুব ঘন ঘন শ্বাস টানছে। আলগা হয়ে এলিয়ে পড়ল ধ্রুবর বাহুতে। ধ্রুব বুঝতে পারল এটাও তারার ভনিতা। সে ধাক্কা দিয়ে তাকে বলল, তোর ছলনায় পড়ার লোক আমি নই। ধ্রুব তাকে রেখে বিছানায় উঠে পড়ল। কে জানে কোথা থেকে এত ঘুম তাকে চেপে ধরল। গা এলিয়ে দিতেই দুচোখ বুজে এল। তারার মনে হচ্ছিল তার শরীর অবশ হয়ে গিয়েছে। গ্রিল বেয়ে উঠার মতো শক্তি নেই। গভীর রাতে ধ্রুব উঠে দেখল ভেজা কাপড়ে তারা মেঝেতে শুয়ে আছে। তার চোখের কোণ ভিজে আছে। ধ্রুব তার মাথায় হাত বুলিয়ে দিতেই নয়ন যুগল উন্মুক্ত হল। আমার শরীরে কোনো শক্তি পাচ্ছে না ধ্রুব।
ক্ষীণ কণ্ঠে আর্তনাদ করে উঠল তারা। ধ্রুব বুঝতে পেরেই তাকে কোলে তুলে নিয়ে 3 তলায় তারার রুমটায় চলে গেল। বিছানায় বসিয়ে বলল, কাপড় পাল্টে নিয়ে শুয়ে পড়। ধ্রুব চলে যাওয়ার জন্য পা বাড়াতেই বা হাতটায় টান পড়ল। ফিরে তাকাল। তারা কাঁদছে। ফোঁটা ফোঁটা করে অশ্রু পড়ছে না, মুষলধারে বৃষ্টির মতো করে ঝরছে। ধ্রুব বসে বলল, তুই এমন কেন করিস পাগলি? প্রশ্নটা তো তোমাকে আমি করব। কেন এত অবহেলা কর আমাকে? তোকে অনেক বলেছি, জীবনটা অনেক বড় রে পাগলি। আমাদের এখন প্রেম ভালোবাসার সময় নয়, এখন স্বপ্ন জোগানোর সময়। এরপর সময় আসবে স্বপ্নকে বাস্তবতায় উপভোগের সময়, একে অন্যের ভালোবাসায় হারিয়ে যাবার সময়। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে আর্দ্র শার্টের বুক ভিজিয়ে দিয়েছে তা খেয়াল নেই তারার। আর সেই সিক্ততায় হারিয়ে যাচ্ছে আর্দ্র আবেগঘন অনুভূতিতে। সে জানে এই অনুভূতি নিষিদ্ধ, অবাঞ্ছনীয়, তবুও সে তা উপলব্ধি করতে চায়। খাবারের টেবিলে বসে তারা প্লেটের ডিমটি এপিক ওপিক করছে। লামিয়া ইসলাম রুটি সেঁকে এনে তার সামনে রাখলেন। রুটি নেয়ার প্রতি কোন গুরুত্ব দেখাল না তারা। লামিয়া পাশে বসে পড়লেন। এক দৃষ্টে তাকিয়ে আছেন মেয়ের দিকে। গত কদিনে শুকিয়ে গিয়েছে। হইচই করে সারা বাড়ি মাথায় তোলা মেয়েটি হুট করেই যেন গম্ভীর হয়ে গিয়েছে। কারণটা কি শুধুই ধ্রুবর বিরহ নাকি ধ্রুবর অবহেলায়? প্রশ্ন আপাতত ভাবাচ্ছে তাকে। আর যাই হোক, তার চঞ্চল প্রাণবন্ত মেয়েটা কোন এক কারণে গুটিয়ে যাক এটা তিনি চান না। আজকাল লক্ষ্য করেছেন ব্যাপারটা তারার বাবাকেও ভাবায়। তাই তো আজ তিনি বাসায় ফিরলে লামিয়া যখন চা দিয়ে চলে আসছিলেন তখন শফিকুল ইসলাম তাকে বললেন, তোমার সাথে কথা আছে। দরজাটা ভেজিয়ে দিয়ে এসে বসো। কথাটা তাকে যতটা না আনন্দিত করেছে তার চেয়েও বেশি বিস্মিত করেছে। সচরাচর তার স্বামী এভাবে তার সাথে কথা বলেন না। পাশে এসে বসতেই তুলে ধরেছিলেন তারার প্রসঙ্গ। যেহেতু তার কথাতেই ধ্রুব স্পেন গিয়েছে, সুতরাং এটা তার দ্বারা কোনো ভুল হয়ে যায়নি তো? এর উত্তরে লামিয়া বলেন, আমার মনে হয় না যে কোনো ভুল হয়েছে। তারার ভিতর যে ক্লেশ অনুভূত হচ্ছে তা ধ্রুবকে হারিয়ে ফেলার ভয়। তারা তাকে বলেছিল দূরে চলে যে ধ্রুব তাকে ভুলে যাবে না তো? যদি এমনটা হয়ে থাকে তাহলে ওদের দুজনের আলাদা হওয়া উচিত। যেখানে ভালোবাসা নেই সেখানে দুটো প্রাণের একসাথে পড়ে থাকা সত্ত্বেও সুখ মিলবে না। আর যদি ভালোবাসা থেকে থাকে তাহলে সহস্র মাইল দূরে থাকলেও তাতে কমতি আসবে না। ধ্রুবরা যে ঘরটাতে থাকবে সেখানে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছে। 12 তলায় তাদের রুমটা। তারা একসাথে যে 6 জন এসেছে তারা সকলেই আপাতত একটা রুমেই থাকবে। তারা সেখানে যেতেই একজন লোক এসে তাদেরকে চাবি দিয়ে গিয়েছে। মোটামুটি মাঝারি আকারের রুমটি। একপাশে খোলা বারান্দা, একটা ছোট ওয়ার্ড্রপ আছে, ছিমছাম একটা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারও আছে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল ওয়াশরুম। সেটা প্রায় রুম সম। ব্যাচেলারদের জন্য এর থেকে ভালো রুম হয়তো হবে না। ঘরে ঢুকেই সবাই অনুভব তাদের খুব ঘুম পাচ্ছে। হয়তো লম্বা জার্নি করেছে বলে। ফ্রেশ হয়ে সবাই গা এলিয়ে দিতেই ধ্রুবর ফোন শব্দ করে বেজে উঠল। স্ক্রিনের নম্বর দেখেই বুঝতে পারল এটা তারার ফোন। সে ফোনটা একপাশে সরিয়ে রাখল। উঠানোর প্রয়োজন বোধ করল না। কয়েকবার বেজে বন্ধ হয়ে যাওয়ার পর ধ্রুবর মনে হলো এখানে এসে বাবা আর বড় চাচ্চুর সাথে কথা বলেছে কিন্তু তারার সাথে কথা হয়নি। তাই সে নিজেই এবার তারাকে ফোন করল। ধ্রুব, কি অবস্থা? সবকিছু ঠিক আছে তো? আমি কতক্ষণ যাবৎ ফোন করছি, ধরছ না কেন? তোমার সাথে কথা না বলে আমার ঘুমও আসছে না। ফোন তুলেই একনাগাড়ে কথাগুলো বলল তারা। আম্মু কি করছে? কথা বলা যাবে? আমি কথা বলছি, তার কোনো গুরুত্ব নেই। এখন মনে পড়েছে আম্মুর কথা। সারাদিন কি করেছ? তাকে ফোন দাওনি কেন? না দেখেও ধ্রুব বুঝতে পারল তারা কেঁদে ফেলেছে। তুই লাইনে থাক, আগে আম্মুকে ফোন দিয়ে কথা বলে নেই, তারপর তুই যতক্ষণ চাইবি কথা বলবো। আরে এখন তো মেজমা ঘুমিয়ে পড়েছে।
এত রাত তিনি জাগেন কখনো? রাত। এতক্ষণে ধ্রুবর মাথায় এল দুই দেশের সময়ের পার্থক্যের কথা। এই জন্যই বুঝি তাদের এত ঘুম পাচ্ছে। আচ্ছা বল, কি বলবি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি। কি বললে? শুনতে পাসনি? কানে কি সমস্যা দেখা দিয়েছে নাকি? তারার দুচোখ বেয়ে এবার অশ্রু বেয়ে পড়ল। হয়তো একেই বলে খুশির কান্না। আজ প্রথম ধ্রুব তাকে এ কথা বলল না। শুনেছি, আবার শুনতে চাই। আজ আর নয়, আবার অন্য সময়। ধ্রুবদের ক্লাস শুরু হতে কিছুদিন বাকি আছে। এই সুযোগে আশপাশের টুরিস্ট স্পটে ঘোরাঘুরির পরিকল্পনা করল। তবুও প্রথম দুটি দিন বিশ্রাম নিতেই কেটে গেল। তৃতীয় দিনও বেশি দূর যাওয়া হলো না। কাছাকাছি একটু হাঁটাহাঁটি করে সবাই ঘরে এসে পড়েছে। এখানে সব ঠিক থাকলেও খাওয়া নিয়ে একটু ঝামেলা হচ্ছে। এমনিতেই এখানকার খাওয়া মোটেই বাঙালি রুচিপূর্ণ নয়। বাঙালি খাবার কিনে রান্না করে খাওয়ার কথা ভেবেছিল, কিন্তু কেউই ভালোমত রাঁধতে জানে না। আজ রুমে ফিরে এসব ব্যাপারে আলোচনা করছিল। তখন একজন স্প্যানিশ দরজার কড়া নাড়ল। এখানে এসে কারো সাথেই পরিচয় হয়নি, শুধু সিকিউরিটির সাথে টুকিটাকি কথা হয়েছে। আই এম রায়ান চফ। আই লিভ রুম নম্বর 6। আই থিঙ্ক ইউ কাম ফ্রম ইন্ডিয়া। নো, we from Bangladesh. Oh, so sorry. It is okay. Please sit with US. Of course. লোকটার সাথে কথা বলে বুঝতে পারল সে ভারী মিশুক। একদিনেই তার সাথে বন্ধুত্ব হয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, তোমাদের যদি থাকতে সমস্যা হয় আমার কামরায় 2-1 জন শিফট হয়ে যেতে পার। আমি একাই থাকি। তার আন্তরিকতায় সবাই মুগ্ধ না হয়ে পারে না। চলো না দুজন মিলে দুজন নীল ওই আকাশে ভাসি। এই যে প্রিন্সেস স্টার, ওটা চলো না সুজন হবে। উফ, আমি জানি, কিন্তু ওটা বললে মনে হবে আমি সুজনকে ডাকছি। পরে আমার ধ্রুব শুনলে রাগ করবে না। নিচতলার ড্রয়িং রুমে বসে তারার মাথায় বিলি কেটে দিচ্ছে ছোট মা আরিবা ইসলাম। আর তারা গুনগুন করে গান নিয়ে যাচ্ছে। মনোযোগ সহকারে সে গানে কান পেতে আছে আদ্র। হঠাৎ গানের মাঝে থামিয়ে দিয়ে কথাটা বলল আদ্র। ধ্রুবকে নিয়ে তারার পাগলামিকার অজানা, তাই তারার এই ছোটখাটো কথায় কানও দেয় না কেউ। কিন্তু আদ্রর কথাটা পছন্দ হলো না। আজ রায়ানের রুমে আড্ডা বসেছে। ধ্রুবর বন্ধু তৌহিদ খুব সুন্দর গান করে। তার গান শোনার জন্য রায়ান খুব পীড়াপিড়ি করছিল। তাই আজ তার গানকে ঘিরে ছোটখাটো আয়োজন হয়েছে। গান শেষ হতেই রায়ান বলল, ড্রিঙ্ক করি সবাই মিলে। তার কথায় সবাই নাক কুঁচকে উঠল। ধ্রুব বলল, আমরা ওসব খাই না। কেন? ভীষণ অবাক হল রায়ান। আমাদের ধর্মে নিষেধাজ্ঞা এসেছে। সরল কণ্ঠে জবাব দিল ফয়জান। আমি শুনেছি বটে মুসলিমরা খুব ধর্মান্ধ হয়, কিন্তু এই 2000+ সময়ে এসে তোমাদের মতো মেডিকেল স্টুডেন্টরাও যে এমন বোকা হবে তা আমার ধারণায় ছিল না। তার এই এহেন বক্তব্যে সবার মটকা গরম হয়ে গেল। ধ্রুব তো খুব খারাপভাবে উত্তর দিতে যাচ্ছিল, তাকে চোখের ইশারায় রুখে দিল ফয়জান। কেন, তোমার মতে কি সময়ের প্রতি লক্ষ্য করে কারো উপর অন্ধবিশ্বাসী হওয়া অন্যায়? বলল ফয়জান। রায়ান বলল, অন্যায় বলতে কি বুঝাবে জানি না, তবে বোকামি অবশ্যই। তবে তো পৃথিবীর কারোরই অন্ধবিশ্বাসী হয়ে কাউকে বাবা ডাকাও উচিত নয়। ইয়াং ম্যান, সব বিষয় এক নয়। তাছাড়াও মদ্যপানের ক্ষতি চিকিৎসাশাস্ত্রেও সর্বজন স্বীকৃত। যারা যৌবন থেকে ইয়াকে আমাদের বস্তু হিসেবে গ্রহণ করে তারা বার্ধক্যে পৌঁছার আগেই আক্রান্ত হয়ে পড়ে বার্ধক্যজনিত রোগে। মনস্তাত্ত্বিক স্বস্তি হারিয়ে ফেলে। ধীরে ধীরে বেঁচে থাকাও অসহনীয় হতে ওঠে। তারপর বেছে নেয় আত্মহত্যার পথ। এসব কি তুমি অস্বীকার করতে পারবে? না ফয়জান, এ ব্যাপারে আমি তোমার সাথে একমত। তবে এই উদ্দেশ্যে যদি তোমরা মদ পরিহার করে থাক তাহলে সেটা ভিন্ন কথা। তবে ধর্মকে কেন ঢুকাবে? কারণ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বুঝিয়েছেন।
তিনি শুধুই আসমানি বাণী আওড়াতে পৃথিবীতে আসেননি, তিনি ছিলেন একজন শারীরিক ও আত্মিক চিকিৎসক। তার বাণী সম্পর্কে যদি ধারণা রাখো, তাহলে হয়তো বুঝতে আমরা কেন তার কথার উপর অন্ধবিশ্বাসী। আমি কিছু বিষয় পড়েছি। তিনি অনেক অযথা কথা বলেছেন। মৃত্যুর পরের জীবন, স্বর্গ নরক এসব বিষয়ের সংবাদ দিয়েছেন। সবচেয়ে হাসি পেয়েছে তিনি নাকি দুনিয়াবাসী হয়েও রাত এসে জগৎ ঘুরে এসেছেন। সেসব তোমরা আবার বিশ্বাস করে থাক। তুমি সম্ভবত ইসরার ঘটনার কথা বলছ। তবে শোন, সে যুগের মানুষদেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তাদের কাছে সবচেয়ে বেশি বিস্ময়কর লেগেছিল এক রাতে আরব থেকে ইসরায়েল ঘুরে আসা। তারা ভাবতেও পারছিল না মাসের পথ কিভাবে এক রাতে পাড়ি দেয়া যায়। কিন্তু এখন কি তুমি সেটাকে অসম্ভব বলবে? তারপর তিনি আকাশে উঠেছেন, সেটাও অবান্তর মনে হচ্ছিল। কিন্তু এখন তুমি বলতো মহাকাশে যাচ্ছেন না আমাদের যুগের লোকেরা, সেগুলো বুঝলাম। কিন্তু গডের সঙ্গে দেখা করা, স্বর্গ ঘুরে আসা, এসব কি ছিল? এইটা এখনো সম্ভব হয়ে ওঠেনি মানুষের জন্য। তবে এটুকু বলবো, মানুষ যদি নিজ আবিষ্কারের মাধ্যমে চাঁদে ঘুরে আসতে পারে, তবে যিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি কেন তার পুরো সৃজনলোকে ঘুরিয়ে আনতে পারবেন না তার বন্ধুকে? রায়ান হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে যাচ্ছে একের পর এক। তার দিকে ফয়জান একটা বই বাড়িয়ে দিয়ে বলল, এই বইটা তোমাকে গিফট করলাম। এতে রাসূলের জীবনী আছে, ধর্মীয় গ্রন্থ হিসেবে নয়, বরং উপন্যাস হিসেবেই পড়তে পার। রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট মুখে পুড়ে কুণ্ডলি পাকানো ধোয়ার দিকে আর্দ্র এমন দৃষ্টিতে চেয়ে আছে যেন তাতে কোন গভীর রহস্য লুকিয়ে আছে। চোখের সামনে ধ্রুবর চেহারা ভেসে উঠছে। তাকে যে করেই হোক তারার জীবন থেকে বের করতে হবে। আর্দ্রর ইচ্ছে হয় এখনই তারাকে তার মনের কথা বলে দিতে, কিন্তু তাতে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তাকে হিসেব কষে কাজ করতে হবে, ধীরে ধীরে তারাকে কাছে টানতে হবে। তার জন্য সে যথেষ্ট সময় পাবে। 5 বছর নেহায়েত স্বল্প সময় নয়। কলেজ থেকে বেরিয়ে পথের ধারে দাঁড়িয়েই ধ্রুবকে কল করল তারা। না, কল ঢুকছেই না। আজ বেশ কয়েকদিন যাবৎ ফোনে সমস্যা হচ্ছে, কথা বলতে পারছে না ধ্রুবর সাথে। খুব অস্থির লাগছে তারার। অন্যের ফোন দিয়ে কতক্ষণ কথা বলা যায়? তাছাড়া ধ্রুব প্রায়ই ব্যস্ত থাকে। মুখ গোমড়া করে চুপচাপ দাঁড়িয়ে আছে তারা। কতগুলো দিন পেরিয়ে গিয়েছে। তারার অপেক্ষার 2 বছর তো হয়েই গেল। সে জানে তাকে আরও অপেক্ষা করতে হবে। তবে সময়ের পরিবর্তনে পরিবর্তন হয়েছে তারাও। এখন আর যখন তখন ধ্রুবকে চলে আসার জন্য পীড়াপিড়ি করে না। সময় এবং বাস্তবতাকে বুঝতে শিখেছে সে। আগে তার স্বপ্ন ছিল শুধুই ধ্রুবকে ঘিরে। তার প্রতিদিনটার চাওয়া বলতে ছিল শুধুমাত্র ধ্রুবকে পাশে পাওয়া, তার সাথে কথা বলা। কিন্তু সে এখন স্বপ্নকে ডানা মেলে ধরতে শিখেছে। শিখেছে কল্পনায় নতুনত্বের স্থান দিতে। ভবিষ্যতের চিন্তাও তাকে ঘিরে ধরে আজকাল। এজন্যই ধ্রুব তাকে সময় দিতে চাইছিল। তারার ঠিক সামনে এসে দাঁড়ালো আর্দ্র। তার চোখে মুখে এক ধরনের খুশির ঝিলিক। সেদিকে তাকিয়ে তারার মনও খুশি হয়ে উঠল। ভাইয়া, তোমার ফোনটা একটু দিবে? কেন, এখন ফোন দিয়ে কি করবি? ধ্রুবর সঙ্গে কথা বলবো। আমার ফোন দিয়ে কল ঢুকছে না। ধ্রুব আবার শুধু এই সময়ই ফ্রি থাকে। আর্দ্রর চোয়াল শক্ত হলো। সে যদি নিজের ফোন দিয়ে তাদের কথা বলতে দিবে, তাহলে এত কসরত করে কেন তারার ফোনের কল সিস্টেম বন্ধ করে দিয়েছে? সে অন্যদিকে ফিরে বলল, আমার ফোনে ব্যালেন্স নেই। লাউড স্পিকারে রেখে শাহিদের বলা জিনিসগুলো নোট করে নিচ্ছে ধ্রুব। শাহিদের বিয়ে ঠিক হয়েছে তার প্রেমিকা রুমির সাথে। তাদের প্রেমের সম্পর্ক প্রায় 10 বছরের। শাহিদের পরিবারের এ ব্যাপারে কোন আপত্তি না থাকলেও রুমির পরিবারকে ম্যানেজ করাই ছিল কঠিন ব্যাপার। অবশেষে তাদেরকে রাজি করাতে পেরেছে। তাই দ্রুত বিয়ে সেরে ফেলতে চাইছে। কিছু কেনাকাটার দায়িত্ব শাহিদ ধ্রুবকে দিয়েছে। সে সব নোট করে নিচ্ছে। বাড়িতে ঢুকেই তারা বুঝতে পারল সবাই দক্ষিণ দিকের রুমটিতে একত্রিত হয়েছে। সে দিকেই সে চলল।
আজ আদ্র তারার সাথে কথা বলে পাচ্ছে না। সেও তারার পিছনে চলল। তারাকে দেখেই শাহিদ বলে উঠল, ওই যে তোর পাগলি এসেছে। বলেই ফোনটা তারার দিকে তুলে ধরল। স্ক্রিনে ধ্রুবকে দেখতে পেয়ে তারার কেন যেন খুব কান্না পেল। সে ফোনটা হাতে তুলে চুপ করে দাঁড়িয়ে রইল। ও প্রান্ত থেকে ধ্রুব কর্কশ স্বরে জানতে চাইল, তুই আমাকে ব্লক কেন করেছিস? আমি দূরে বলে কি আমাকে ভুলে গিয়েছিস? তোর ওই প্রেমের পাগলামি সব শেষ হয়ে গিয়েছে বুঝি? আর ভালো লাগে না আমাকে, তাই না? তাহলে আমাকে মেরে ফেললেই তো পারিস। এভাবে কষ্ট দিচ্ছিস কেন? কথাগুলো বলতে গিয়ে ধ্রুবর গলা ধরে এল। কলেজে কেঁপে উঠল তারারও। সে শুধু বলল, আমি তোমাকে ব্লক করিনি, বিশ্বাস কর। তারার ছলো আখির দিকে তাকিয়ে ধ্রুব শান্ত হল। হাত দিয়ে কান ধরে বলল, সরি। এই এটুকুতেই অকস্মাৎ তারাকে যেন একরাশ লাথ ঘিরে ধরল। গাল দুটো রক্তিম হয়ে উঠতে দেখেই তাফরিজা বললেন, আমরা বরং কাজে যাই। ওরা দুজন কথা বলুক। তার ইশারা বুঝতে পেয়ে একে একে সবাই বেরিয়ে গেল। তবে আদ্র বেরুলেও দরজার কাছেই দাঁড়িয়ে রইল। আমার বেহায়া বউটা এত লজ্জাবতী হলো কবে থেকে? আমি কখনোই বেহায়া ছিলাম না। ইস, সেদিন এয়ারপোর্টে তুই যেভাবে জনসম্মুখে আমাকে তোর চোখের আর নাকের পানি দিয়ে একাকার করে ফেললি তা কি আমি ভুলে গিয়েছি? চুপ কর, সেসব অনেক দিন আগের কথা। তবে তোমাকে কাছে পেলে সেরকম পরিস্থিতি হতে সময় লাগবে না, তাই বুঝি। এই দেখ, এখন পর্যন্ত আসল কথাই বলা হয়নি। আমি দেশে আসছি। কবে? পরশু। কি? এই পরশু। অর্ডার দিয়ে তারা ধ্রুবর রুমের জন্য নতুন পর্দা আর বেডশিট আনিয়েছে। সেসব নিজ হাতেই গুছিয়ে নিচ্ছে। সময় আছে আর 12 ঘন্টা। অনেক শখ থাকলেও ধ্রুবকে আনতে যেতে পারবে না তারা। তার ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। গতকাল সে অনেকক্ষণ ধ্যান করেছে তার পরীক্ষার দিন কেন আসবে একদিন আগে এলে কি হতো। তার এসবের কি উত্তর দিবে ধ্রুবর জানা নেই। তাই একটু মিষ্টি মিষ্টি ঝগড়াও হয়েছে তাদের মাঝে। পড়ালেখা সব তুঙ্গে তুলে এসব কি করছিস? সব বাদ দিয়ে পড়তে বসো। বেশ রাগী ভাব নিয়ে কথাটা বলল আদ্র। আজ সারাদিন তারা ঘর গুছাতে ব্যস্ত। সবাই দেখে কিছু বলছে না। যতই পরীক্ষা হোক তার স্বামী 2 বছর পর বাড়িতে আসছে, এটা নিশ্চয়ই সবকিছুর ঊর্ধ্বে। তবে আদ্র ভারী কণ্ঠে তাকে পড়ার কথা বলল। সেদিকে ভ্রুক্ষেপ না করে তারা গুনগুন করে গান গাইছে। আদ্র হঠাৎ খুব রেগে এসে তারার ডান বাহু চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, তুই কেন এত করছিস ধ্রুবর জন্য? ভালো করেই জানিস তোর জন্য ওর মনে কোনো অনুভূতি নেই। এসব কি বলছো ভাইয়া? কি বলছি বুঝতে পারছিস না? নাকি বুঝতে চাচ্ছিস না? আরো জোরে চেপে ধরে। উফ, ব্যথা পাচ্ছি। আর যখন ধ্রুব ধরে তখন তো ব্যথা পাস না, আরো ভালো লাগে। ভাইয়া, কি হয়েছে তোমার? আদ্র তাকে ধাক্কা দিয়ে বের হয়ে গেল। এমন আচরণে তারা ভীষণ অবাক হলো। তারা হলে বসে ঘড়ির দিকে তাকালো। 10:30 বাজে। আর বসে থাকা উচিত হবে না। 10টায় ধ্রুবর প্লেন থেকে নামার কথা। সেখানে তারা যেতে না পারলেও বাড়িতে নিশ্চয়ই তার ধ্রুবর আগে যাওয়া উচিত। কত পরিকল্পনা করে রেখেছে সে। এই ভাবতে ভাবতে তারা যখন হলো রুম থেকে বেরুল তখনই বাদ সেদে সামনে দাঁড়ালো রাফিন স্যার। এই বুঝি তার আগাম পরিকল্পনার জলাঞ্জলি হবে। এই লোকটা পথে এসে দাঁড়ালে আর সরবেই না। আজ বেশ অনেকদিন যাবৎ রাফিন স্যার তাকে বিরক্ত করছে। বিভিন্ন ভঙ্গিমায় তার কাছে অনেক কথা উপস্থাপন করতে চাইছে। তারা এসব বুঝতে পারে। সে এই কথা ধ্রুবর কাছে বলেছে। ধ্রুব উত্তরে বলেছে, তোদের মেয়েদের সমস্যা হচ্ছে, তোরা সব সময় মনে করিস সবাই বুঝি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তারা এরপর চুপ করে গিয়েছিল। কি ভাবছো তারা? কিছু না স্যার। কোথায় যাচ্ছ? একটু অফিস রুমে এসো। কিন্তু স্যার। মুখ বন্ধ করে আমার সাথে এসো। ধ্রুব ভেবেছিল দরজার সামনেই ছলো চোখে আর বধূ সাজে তার পাগলিটাকে দেখতে পাবে।
তাকে দেখেই পাগলের মতো হইচই শুরু করবে, মুহূর্তেই তুলে ধরবে হাজারো অনুযোগ। কিন্তু যেটা হলো, পাগলিটাকে বাড়িতেই পাওয়া গেল না। পরীক্ষা দিয়ে আসতে দেরি হওয়ারই কথা। তবুও মনটা খারাপ হয়ে গেল ধ্রুবর। সে 5টি বড় ব্যাগ এনেছে, একটাতে নিজের জিনিস, আরেকটি ভর্তি শাহিদের জিনিস দিয়ে, আর 2টি বাড়ির অন্যান্যদের জন্য, একটা শুধুই তারার জন্য। এসব আনতে ধ্রুবর অনেক ঝামেলা পোহাতে হয়েছে। সবগুলো ব্যাগ খোলার পর তারাটা যখন খুলতে যাবে, তখন রফিকুল ইসলাম বললেন, ওটা এখন খোলার দরকার নেই, তারা আসুক। 11:50 বাজে তারার আসার খবর নেই। ধ্রুব বিশ্রাম নিতে তার রুমে এসেই চোখ ধাঁধিয়ে গেল। এসব নিশ্চয়ই তারা করেছে। ধ্রুবর চোখ পড়ল, দেয়ালে কাঁচা ফুল দিয়ে ধ্রুবতারা লিখা। ধ্রুব হাসছে, আবার বিরক্ত হচ্ছে। আজ তো তারার একটু আগে আসার দরকার ছিল, ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। তারা 12টার সময় বাড়িতে এসে পৌঁছল। সবাই খুব ব্যস্ত। তার দিকে তাকিয়ে শুধু লামিয়া বললেন, ধ্রুব রুমে আছে, বিশ্রাম নিচ্ছে। তারার তো খুব ইচ্ছে করছে ধ্রুবর সাথে দেখা করতে, কিন্তু এই পোশাকে যাবে না, তাই নিজ রুমে চলে গেল। ধ্রুবর রুমের সামনে দাঁড়িয়ে আছে তারা। এই মুহূর্তে তার বোধ হলো, সে খুব লজ্জা পাচ্ছে। আগে তো এমন হতো না। যখন তখন ধ্রুবর কাছে চলে আসতো। আস্তে আস্তে দরজায় টোকা দিল। ভিতর থেকে অপেক্ষিত কণ্ঠের অনুমতিসূচক শব্দ ভেসে এল। তারা দরজা ঠেলে ধীরে পা রাখল। দুজোড়া নয়ন যেন কোনো ঘোরে আটকে গেল। তারার শাড়ির এলোমেলো কুচি আর চুল দিয়ে ঝরতে থাকা ফোঁটা ফোঁটা জল। সর্বোপরি আজ তরুণী তারাকে দেখে অপ্সরাই মনে হচ্ছে ধ্রুবর। ভিডিও করে প্রতিদিন দেখলেও আজ এই তারাকে অন্যরকম লাগছে তার। কয়েক মুহূর্ত পর ঘোর কাটতেই তারা দৌড়ে আছড়ে পড়ল ধ্রুবর উপর। ধ্রুবও তাকে খুব শক্ত করে জড়িয়ে নিল। সে তার বুকে আর্দ্রতার আলাপ পেল। টেনে তারার মাথা তুলে সামনে ধরল। তারার চোখ থেকে অশ্রু মুছে দিল। নিজের ঠোঁট চেপে ধরল তারার অধরে। আপনা আপনি চোখ দুটো বন্ধ হয়ে গেল তারার। সেটা দেখেই আলতো হাতে তারার গলা ছুঁয়ে পরিয়ে দিল হীরের লকেট। মাত্র 1 সপ্তাহ। না, আসলেই তো হতো। মুখটা ফিরিয়ে নিয়ে বলল তারা, এখন তো আসার কথাই না, শুধু ভাইয়ার বিয়ে বলেই এসেছি। ও আচ্ছা, তাহলে আমি এখানে বসে আছি কেন? তুমি ভাইয়ার বিয়ে খেতে এসেছ, বিয়ে শেষে চলে যেও, আমি বরং আমার কাজ করি। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো তারা। কিন্তু তাকে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এল ধ্রুব। তুই অভিমানও করতে জানিস? উত্তরে তারা শুধু ভ্যাংচি কাটল। ধ্রুব তাকে আরো কাছে টেনে বলল, তোর জন্য গুড নিউজ আছে। আবার কি শোনাবে? আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর পরীক্ষা শেষ হলে তোকে আমার কাছে নিয়ে যাব। সত্যি বলছো? হ্যাঁ, কথাটা অবশ্য আগেই আব্বু আর বড় চাচুকে জানিয়েছি। তারা দ্বিমত করেননি। আর আমার যদি ভবিষ্যৎ ওদিকেই কিছু একটা হয়ে যায়, তাহলে তুই এখানে থেকে কি করবি? আর এমনিতেও বউ ছাড়া বিদেশ বিভুঁয়ে থাকা বড় কষ্টকর। চোখ টিপে বলল ধ্রুব। কি বললে তুমি? আমি তো বিশ্বাস করতে পারছি না। তারার চোখ জোড়া জলজল করছে। তুই খুশি হয়েছিস? হুম। কতখানি? অনেক অনেক অনেক। তাহলে আমাকে একটা কিস কর। উহুম। অসভ্য কোথাকার। তারার জীবনে শীঘ্রই সুখ হরিণীর আগমন ঘটবে। জীবনটা ভরে উঠবে প্রতি ভোরে উদিত হওয়া দীপ্তিমান সূর্যের মতো উজ্জ্বল। সারাটা জীবন সঙ্গী হিসেবে পাবে তার মন পুরুষকে। এ ভাবনাই তারাকে হারিয়ে ফেলছে চরম সুখের অতলে। তবে প্রকৃতির রীতি বোধ হয় এমন যে সুখসন্ধানীরা সন্ধানেই হারিয়ে ফেলে জীবন প্রকৃত সুখ ধরা দেবার আগেই। তারার বেলাতেও ব্যতিক্রম হলো না। ঘটনাটা ঘটল বিকেলে, যখন সবাই 3তলার বড় কামরায় বসে শাহিদের বিয়ের আলোচনায় রত ছিল। তারা অবশ্য তখন নিচতলায় কিচেনে ধ্রুবর পছন্দের মোগলাই তৈরিতে ব্যস্ত। কলিং বেলের শব্দ পেয়ে সেই দরজা খুলল। ওপাশে দেখতে পেল লং স্কার্ট পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
মেকআপের কারণে আসল চেহারা বোঝার উপায় নেই। ধ্রুব আছে না ঘরে? হ্যাঁ, আছে। আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম প্রিয়া। ধ্রুবকে আমার কথা বলো, আমি দেখা করতে এসেছি। আচ্ছা, ভিতরে আসুন, বলে তারা দ্রুত পায়ে উপরে যেয়ে ধ্রুবকে খবরটা দিল। ধ্রুব নিচে নেমে এল। তখনও সিঁড়িতেই তার পা ছিল। এমন সময় হুট করেই প্রিয়া দৌড়ে যেয়ে ধ্রুবকে জড়িয়ে ধরল। ধরেছে তো ধরেছেই, ছাড়ার নাম নেই। ধ্রুব যেন ঘটনার আকস্মিকতায় অসাড় হয়ে গিয়েছে। নড়াচড়া কিংবা কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। কয়েক মুহূর্ত পর ধ্রুব তাকে ছাড়িয়ে নিয়ে বলল, কি করছো তুমি এসব? এতদিন পর তোমাকে পেয়েছি, এবার আর ছাড়ব না। তুমি কথা দিয়েছিলে দেশে ফিরেই আমাকে বিয়ে করবে। সে অপেক্ষায় আমি এতদিন কাটিয়েছি। আমার বাবা আমাকে আগেই বিয়ে দিয়ে দিত। তোমার জন্য আমি কয়টা বিয়ে ভেঙেছি তুমি খুব ভালো করেই জানো। এবার আমাকে বিয়ে করে তবে যাবে। দরকার হলে তোমার সেট হওয়া পর্যন্ত আমি বাসায় থাকব। তবুও আমাকে আর অপেক্ষা করতে বলো না। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, যেন সবার মাথায় এমাত্র বাজ পড়েছে। আবোল তাবোল বকো না তো। আমি জানি তুমি আমাদের ক্লাসের সবচেয়ে দুষ্ট মেয়ে। এতদিন পর আমার সাথে দেখা করতে এসেছো তাও ভালো, কিন্তু যেখানে সেখানে দুষ্টুমি মানায় না। আমি দুষ্টুমি কই করলাম? আমি তো সিরিয়াস। প্রিয়া, তুমি হয়তো জানো না আমি বিবাহিত। কিন্তু তুমি তো বলেছিলে এই বিয়েটা শুধুই পরিবারের ফোর্সে করেছ। তারাকে তুমি শুধুই নিজের বোন মনে করো, অন্য কিছু নয়। এসব কি বলছো? আমার মাথা গুলিয়ে যাচ্ছে। প্লিজ এবার মজা করা বন্ধ কর, নয়তো এখান থেকে চলে যাও। তুমি এভাবে কথা বলছো কেন? সকালেও তো টেক্সটে বলছিলে আমাদের বিয়ের প্ল্যানিংয়ের কথা। তাহলে এখন কি হলো? আমি তোমাকে টেক্সট করেছি, নয়তো এসব কি? বলেই প্রিয়া ফোনটা বের করল। তারা এতক্ষণ পাশেই দাঁড়িয়েছিল। এবার প্রিয়ার হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল। এসএমএসগুলো দেখে তারার মাথা ঘোরাতে শুরু করল। এসব কি দেখছে সে? সত্যিই তো তাদের দুজনের মাঝে এ ধরনের কথাবার্তা হয়েছে। ধ্রুব এগুলো দেখতে পেয়ে তারাকে বলল, এসব মিথ্যে তারা, তুই তো আমাকে বিশ্বাস কর। এই যে আমার ফোনে দেখ, এসব কিছুই আমি লিখিনি। বলে সে তার ফোন বের করতে চাইল। আদ্র বাদ সেধে বলল, তোর ফোনে তুই চাইলেই ডিলিট করে দিতে পারিস। সেটা তো প্রমাণ হবে না। প্রমাণ তো আমাদের সামনেই আছে। তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। হাত দুটো পিছনে বেঁধে এপাশ থেকে ওপাশ পায়চারি করে চলছেন শফিকুল ইসলাম। ধ্রুবকে তিনি নিজ ছেলের থেকে কম মনে করেননি কখনো। ইচ্ছে ছিল শাহিদকে বিদেশ পাঠাবেন, কিন্তু সে সময় অন্য নারীর প্রেমে আটকে শাহিদের আর যাওয়া হলো না। তাই তিনি ধ্রুবকে পাঠিয়েছিলেন, কেননা এতে তিনি তার মেয়ের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। কিন্তু ধ্রুব যে তার ও তার মেয়ের সাথে এত বড় প্রতারণা করবে তা তিনি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেননি। অবশ্য লামিয়া সবসময়ই বলেছেন ধ্রুবকে তার ভালো লাগে না। তার এক কারণ অবশ্য ধ্রুবর মা তাফিজা। বয়সে বড় না হলেও ভাসুরের বউ হিসেবে যতটুকু শ্রদ্ধা করা উচিত তা কখনো করেনি তাফিজা। তাছাড়াও ধ্রুব সবসময়ই তারাকে অবজ্ঞা করে চলে। কিন্তু লামিয়ার কথা শুনে কে? এ বাড়িতে তার এটুকু মর্যাদাও নেই। তবে এ মুহূর্তে শফিকুল ইসলামের মনে হচ্ছে তাকে মূল্য দেওয়া উচিত ছিল। অন্তত মেয়ের ভবিষ্যৎ নিয়ে যখন পরিকল্পনা, তখন তার মাকে তাতে রাখা উচিত ছিল। ভাই কি করবে এখন? রফিকুল ইসলাম বলে উঠলেন। তিনিও ভিতরে ভিতরে প্রচুর অপরাধবোধ করছেন। ধ্রুবকে ডাকো। ধ্রুব সেখানেই ছিল। প্রায় সঙ্গে সঙ্গেই সে রুমে প্রবেশ করল। শোন সবাই, আজ্ঞা দেয়ার মতো করে বললেন শফিকুল ইসলাম, আগামী 5 তারিখ শাহিদের বিয়ের দিন। আমি চাই সেদিন ধ্রুব আর তারার লিগ্যাল বিয়ে হয়ে যাক। এরপর ধ্রুব চাইলে তারাকে সাথে নিয়ে যাবে, নতুবা সেও এখানে থেকে যাবে। আলাদা থাকা চলবে না। চাচ্ছু, আমি তারাকে নিয়ে যেতে চাই। সেটা তোর ইচ্ছা।
আমার জীবনের সিদ্ধান্ত নেয়ার তোমরা কারা? দরজার কপাটে দাঁড়িয়ে বলল তারা। অনেক হয়েছে, এখন আমরা বড় হয়েছি, আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। আব্বু, তুমি তোমার কথা শুনিয়ে দিয়েছ, এখন আমি আমার সিদ্ধান্ত শোনাচ্ছি। আমি জোর করে কারো জীবনে দখল নিতে চাই না। আমি চাই ধ্রুবর সাথে প্রিয়ার বিয়ে হোক। তারা, তুই কেন বুঝছিস না? প্রিয়া তোকে যা দেখিয়েছে তা সব ফেক। তুই আমাকে একটু সময় দে, আমি সব প্রমাণ করে দিব। তুমি কিভাবে কি প্রমাণ করতে চাইছো আমি জানি না, তবে এতটুকু জানি প্রমাণ দিয়ে ভালোবাসা হয় না। আমাদের বিয়ে অনেক আগেই হয়েছে, তুই চাইলেই যে কোনো সিদ্ধান্ত শুনিয়ে দিতে পারিস না। এই বিয়েতে নিশ্চয়ই তোমার কিংবা আমার কোনো মতামত ছিল না, সেটা পুরোই পারিবারিক সিদ্ধান্ত ছিল। তখন অবশ্য কিছু বলার মতো অবস্থা ছিল না। তারা, তুই কি বলছিস বুঝে বলছিস তো? বললেন রফিকুল ইসলাম। হ্যাঁ, আর আশা করি তোমরা কোনো বিষয়ে আমাকে জোর করবে না। বলেই তারা কোনো কথার অপেক্ষা না করে চলে গেল। তার পিছু পিছু ধ্রুব। তারা, তুই আমাকে ভুল বুঝছিস। সরি, তোমাকে সবসময় ভুল বুঝার জন্য। তোমার অবহেলা, আমাকে উপেক্ষা করা, আমার সাথে ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়া সবকিছুরই আমি ভুল ব্যাখ্যা দাঁড় করিয়েছি। কখনো বুঝতেই চাইনি আসলে তোমার মনে আমার জন্য ভালোবাসা আসে না। আমি হয়তো জোর করেই ভালোবাসা আদায় করতে চেয়েছিলাম। তবুও প্রতিপালকের কাছে কৃতজ্ঞতা। বড় ভুলের দিকে যাওয়ার আগেই তিনি আমার চোখ খুলে দিয়েছেন, আমাকে সত্যতা বুঝিয়ে দিয়েছেন। এরপরও শুধুমাত্র পরিবারের কথা মানতে আমি তোমার জীবনে থাকতে পারি না। এতে আমাদের দুজনের জীবনই নষ্ট হবে। তুই সারাক্ষণ কথা বলবি? আমাকে তো কিছু বলতে দে। লজ্জা করে না? মেয়েটাকে এতদিন খেলা করে মন ভরেনি বুঝি? একদম তারার কাছেও যাবি না? তুই এমন করছিস কেন আদ্র? আমাদের ভুল বুঝাবুঝি আমাদেরকে শুধরানোর অবকাশ দেওয়া উচিত। কি শুধরাবি তুই? বেশ ভালোই তো একসাথে দুটো মেয়ের জীবন নিয়ে তামাশা করছিলি। আমাদের তারা কোনো দিক দিয়ে কম নয় যে তুই না থাকলে ওর জীবন চলবে না। ধ্রুব আদ্রকে ধাক্কা দিয়ে যেতে চাইল, ততক্ষণে তারা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। 3 দিন পেরিয়ে গিয়েছে, 5 তারিখ এসে পড়েছে। এই 3 দিনে একবারের জন্য তারাকে দেখতে পায়নি ধ্রুব। সে সারাক্ষণ তারার রুমের সামনে দাঁড়িয়ে থাকে, অন্যদের দিয়ে কথা বলানোর চেষ্টা করে, কিছুতেই কাজ হয় না। বিশেষ করে আদ্র তাকে সর্বদা খেদিয়ে বেড়ায়। আদ্রর এই আচরণের মানে ধ্রুব বুঝে না। যেখানে সবাই তাদের দুজনের মাঝে মিলিয়ে দিতে চায়, সেখানে আদ্র তাদের অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে আজ তারা বেরিয়েছে রুম থেকে। ভাইয়ের বিয়ে বলে কথা, আজ তো আর ঘর বন্ধ করে বসে থাকা যায় না। খুব সুন্দর করে সেজেছে, আজ তাকে বেশ হাসি খুশি লাগছে, যদিও অনবরত কান্নার কারণে চোখ দুটো ফুলে আছে। সারাদিন লোকজনের তোড়জোড়ে তার কাছে যাওয়ারও সুযোগ পাচ্ছে না ধ্রুব। অবশেষে রাতে রুমিকে নিয়ে আসার পর সুযোগ বুঝেই ধ্রুব তারাকে কোলে তুলে আড়ালে নিয়ে গেল। শরীরে সব শক্তি দিয়ে ঝাপটে ধরেছে তাকে, যেন কোনোভাবেই হারিয়ে যেতে না পারে। কি সব কাণ্ড করছো? আমার দম আটকে যাচ্ছে তো? দম তো আমারও আটকে আছে তোর দূরত্বের কারণে। তুই বিশ্বাস কর, তুই আমার কাছে আমার কলিজার থেকে একটু কম নয়। কিভাবে বিশ্বাস করব? তুই কি করতে বলিস? যেভাবে পারো বুঝাও। আম্মু, একটু বলো না তারাকে আমার সাথে দেখা করতে। আমি চলে যাচ্ছি। তারা বাড়িতে নেই। কোথায় গিয়েছে? জানি না। আদ্রর সাথে গিয়েছে। বলেছে তুই না বেরুলে ওরা ঘরে ফিরবে না। আমার একদম যেতে ইচ্ছে করছে না। তারার সাথে অনেক কথা আছে। আম্মু, তুমি একটু তারাকে বলো না প্লিজ। আমাকে তোর সাফাই গাইতে বলছিস? শুনে রাখো, তুই তারার সাথে অনেক অন্যায় করেছিস। যতদিন তারা তোকে ক্ষমা না করবে ততদিন আমরা কেউ তোকে ক্ষমা করতে পারবো না। যতদিন তুই যোগ্য ছেলে বা তারার যোগ্য স্বামী হয়ে উঠতে না পারবি, ততদিন আমার কোনো ছেলে নেই।
হয়তো তুই নিজের ভুল স্বীকার করে তারাকে ত্যাগ করে প্রিয়াকে গ্রহণ করে নিবি, নয়তো নিজের নির্দোষ হওয়া প্রমাণ করবি, তারপর এই ঘরে জায়গা পাবি। তাহফিজার এই ঝাঁঝালো কথা ধ্রুবকে কদিন ধরেই শুনতে হচ্ছে, আর এটাই স্বাভাবিক। তবে যেটা স্বাভাবিক না সেটা হচ্ছে প্রিয়ার কর্মকাণ্ড। ধ্রুব ভেবে পাচ্ছে না প্রিয়া এসব কেন করছে। কলেজ জীবনেও তো শুধু সহপাঠী হওয়া ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না তাদের। সেদিন তার এরূপ করায় ধ্রুব প্রথমে নিছক ঠাট্টা ভেবেছিল, কিন্তু সে রাতে কত কষ্ট করে ধ্রুব যখন তারাকে বাগে পেয়েছিল তখনই প্রিয়া তার বাবা মাকে নিয়ে হাজির হলো। তারাও সুন্দর বিয়ের আলোচনা শুরু করল। ধ্রুব জানে যেভাবেই হোক এসবের অবসান ঘটাতে হবে, আর এর জন্য তাকে এখানে থাকা প্রয়োজন। কিন্তু তার ছুটি ইতিমধ্যেই ফুরিয়ে গিয়েছে। তাছাড়া বাড়ির লোকজন তাকে যেন বের করে দিতে পারলেই স্বস্তি পায়। অগত্যা সে ঘর থেকে বেরিয়ে গেল। তারা যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। বস্তুত ধ্রুবর চেহারা যেন তাকে দেখতে না হয় সেজন্যই এত দেরিতে ফিরেছে। নিজ রুমে ঢুকে তাড়াতাড়ি শুয়ে পড়ল। তার খুব মাথা ঘোরাচ্ছে। আজকাল খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না সেজন্যই বোধ হয়। চোখ বুঝতেই হাজারো যাতনা ভেসে উঠল। কি থেকে কি হয়ে সে বুঝতেই পারছে না। গত এক সপ্তাহ আগে সে ভাবতেও পারত না তার জীবনে এমন কোন দিন আসতে পারে। এপাশ ওপাশ করতে করতেই চোখে পড়ল টেবিলের উপর ছোট্ট একটা চিরকুট। হাত বাড়িয়ে সেটা খুলল। হ্যাঁ, ধ্রুবই রেখেছে ওটা। সেটা পড়তেই তারা বাঁকা হাসল। বলল, তুমি পারো অভিনয় করতে। তারা উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এল। বসার ঘরে চোখ বুলাল। ছোট বড় সবাই আছে সেখানে। সে যেয়ে তাদের কাজের মেয়ে রোকসানাকে সবার জন্য চা দিতে বলে নিজের আসন গ্রহণ করল। চা নাস্তা খাওয়া শেষে তারা আর আদ্র মিলে এক কাণ্ড ঘটিয়ে বসল। পারিবারিক গাড়ির ড্রাইভার শফিকুল ইসলামের সামনে এসে বলল, স্যার, গাড়ি বের করেছি। ঠিক আছে, আমরা বের হচ্ছি। এর মধ্যে রুমি তারাকে দেখে বলল, তুমি তৈরি হওনি? আমি যাব না। তারার যাওয়ার কথা না, তাই তাকে কেউ পিড়াপিড়ি করল না। আজ সবাই প্রিয়াদের বাড়ি যাবে। তাহফিজা প্রিয়াকে আংটি পরাবে এবং বিয়ের দিন তারিখও ঠিক করে আসবে। এ কাজের জন্য কেউই প্রস্তুত ছিল না, তবে তারার প্রতি দুর্বলতাই সবাইকে বাধ্য করেছে। গতরাতে এ প্রস্তাব প্রথমে আদ্র রেখেছিল। তার সাথে তারা সুর মিলিয়েছিল। বড়রা বলেছিল 8 দিন পর। এত তাড়াহুড়োর কি আছে? কিন্তু তারা কান্নাকাটি শুরু করে দিল। তার বক্তব্য, আমি জীবনকে নতুন রঙে রাঙাতে চাই, নতুন করে বাঁচতে চাই, অতীতকে ভুলে যেতে চাই, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এটা তখনই সম্ভব হবে যদি ওদের বাগদান সম্পন্ন হয়ে যায়। তার কথা মানতে কেউ রাজি ছিল না বটে, কিন্তু যখন তারা জানালো প্রিয়ার সাথে ধ্রুব আজ দেখা করতে গিয়েছিল, তার কিছু ছবি তারা সবাইকে দেখালো এবং জানালো প্রিয়ার বাবা মা প্রিয়াকে অন্য কোথাও হয়তো বিয়ে দিয়ে দিবে। আর আদ্র জানালো সে প্রিয়ার বাড়িতে বলে এসেছে তারা কাল যাবে। মোদ্দা কথা, তারা বরাবরের মতো এ ব্যাপারে নিজের জোর খাটিয়ে সবাইকে রাজি করাল। সবাই চলে গেলে তারা এসে ধ্রুবর রুমে বসল। বুকের ভিতর একটু একটু ব্যথা অনুভব হচ্ছে। একদিন আগেও ধ্রুব এখানে ছিল, তাই বুঝি এখনো তার গায়ের গন্ধ নাকে আসছে। বিছানা থেকে কোন লাভ হবে না জেনেও ধ্রুবর নম্বরে কয়েকবার ফোন দিল। ফোন ঢুকছে না। তারা মনে মনে ভাবছে ধ্রুবর উদ্দেশ্য স্পষ্ট। সে সবার সামনে ভালো রূপে থাকতে চায়, পাছে লোক তাকে প্রতারক না বলে এ ভয়। কিন্তু সে আমাকে এমনভাবে মানসিকভাবে প্রস্তুত করতে চায় যাতে আমি নিজ থেকে দূরে সরে যাই। কারণ সে জানে একমাত্র আমি পারবো সবাইকে আমার কথায় বাধ্য করতে। ঠিক আছে, তবে আমি তোমার পরিকল্পনা বাস্তবায়ন করব নিশ্চয়ই। গতকাল আদ্র তাকে কিছু কথা বলেছিল, সেগুলো বারবার কানে বাজছে। সে বলেছিল, এমন কোনো মানুষের জন্য নিজের জীবন নষ্ট করিস না যে তোকে বুঝেই নেই, যার জীবনে তুই শুধুই একটা বেড়াজাল ছিলি। ধ্রুবর কোনো দোষ নেই। কাউকে ভালোবাসা অন্যায় হতে পারে না,
ও তোকে ভালোবাসতে চেয়েছে, কিন্তু পারেনি, কারণ ওর মনে অন্য কারো ভালোবাসা জায়গা করে নিয়েছিল। তুই বুঝে নে, ধ্রুব সত্যিকার ভালোবাসার দেখা পেয়েছে। তুই যদি ধৈর্য ধারণ করতে পারিস তবে তোর জীবনে সত্য প্রেমের আবির্ভাব ঘটবে। হয়তো তোকে কেউ এমনভাবে ভালোবাসে যেমন তুই ভালোবেসেছিস ধ্রুবকে, কিন্তু তুই তাকে বুঝতে পারছিস না যেমন ধ্রুব তোকে বুঝতে পারেনি। হয়তো সে তোর আশেপাশেই থাকে। তারা ভাবছে, কেউ কি সত্যিই আছে যে আমাকে বের করতে পারবে এই কষ্ট থেকে, যে আমাকে নতুন স্বপ্নের দিশা দিবে। ৮ ঘন্টা যাবৎ তারাকে খুঁজছে আদ্র। আজ ঘুম থেকে উঠেই দেখল তারা ঘরে নেই। কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। কলেজও আজ ছুটি। তারা নেহায়েত পিচ্ছি নয় যে একা বেরোতে পারবে না, তাই কেউ চিন্তা করছে না। কিন্তু আদ্রর চিন্তা হচ্ছে। এই কয়দিন আদ্র তাকে এক মুহূর্তের জন্য একা বেরোতে দেয়নি। যদি তার অগোচরে কোনো কিছু করে বসে, কিংবা ধ্রুবর সাথে যদি কোনোভাবে যোগাযোগ করে, তবে তো তার অনেক কাজ ব্যর্থ হয়ে যাবে। আজ তাকে তারার কাছে ক্ষমা চাইতে হবে। গতকাল প্রিয়াদের বাড়ি থেকে ফিরে তারাকে ধ্রুবর বিছানা ধ্রুবর একটা শার্ট জড়িয়ে ধরে ঘুমন্ত অবস্থায় পেয়েছিল। তার চোখের কোণে অশ্রু জমেছিল। এই অবস্থা দেখে সহজেই অনুমান করা যায় ধ্রুবর বিচ্ছেদে কাঁদছে তারা। তা বুঝতে পেরেই আদ্রর মাথা গরম হয়ে উঠেছিল। সে তারাকে টেনে তুলে অনেক খারাপভাবে বকাঝকা করেছিল। তারাও পরে অনেক রেগে গিয়েছিল। এখন আদ্র বুঝতে পারছে এ আচরণ করা উচিত হয়নি। কলেজের মাঠে চারিপাশে ছোট ছোট বেঞ্চি পাতা। তারই একটাতে বসে আছে তারা। পাশে কিছুটা দূরত্ব রেখে বসেছে রাফিন। তার চোখে মুখে উৎসাহের ছাপ স্পষ্ট। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর প্রথমে রাফিন নীরবতা ভাঙার উদ্দেশ্যে বলল, সাত সকালে আকাশ থেকে তারকারা ডাক পড়েছে। কারণটা এখনো জানা হলো না। তারা তার দিকে তাকালো। আজ রাফিন স্যুটটাই পরে এসেছে। পারফিউমের গন্ধে নাক জ্বলে যাবার পালা। মনে মনে তারা অস্থির মনটাকে স্থির করার ব্যর্থ প্রয়াস চালালো। অনেকটা সামলে বলল, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। খুব সিরিয়াস কথা। এর মাঝে কোনো ভনিতা থাকুক তা আমি চাই না। বল কি বলবে? আপনি কি আমাকে পছন্দ করেন? আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি। সরি স্যার, আমি সোজাসাপটা উত্তর চাচ্ছি। হ্যাঁ বা না? হ্যাঁ। আমাকে বিয়ে করবেন? কয়েকদিনের মধ্যে? তারার কথার ধরন দেখেই রাফিন অনুধাবন করে নিল যে সে কোনো সমস্যায় পড়েছে। দেখ, তোমাকে বিয়ে করতে আমার অসুবিধা নেই। তবে তুমি অনেক বড়লোক পরিবারের মেয়ে। আমার আয় অনেক কম। আমার সাথে সংসার করতে হলে মধ্যবিত্ততা মেনে নিতে হবে। ওসব নিয়ে আমার চিন্তা নেই। বলতে বলতে তারা উঠে দাঁড়িয়ে বলল, যা এইমাত্র আমাকে বলেছেন তা কি আমার বাবার সামনে উপস্থাপন করতে পারবেন? কবে? আজ, এখন। রাফিন একটু ভেবে রাজি হয়ে গেল। তারা বড় তাড়াহুড়ো করছে। সে তার উদ্বিগ্ন মনটাকে বাঁধতে চাইছে। তা যে করেই হোক। যদিও ভিতরে ভিতরে শঙ্কাও কি মারছে, কোনো ভুল পথে হাঁটছে না তো সে। সেই ভয়কে নিজেই তাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। প্রধান ফটক আজ খোলাই আছে, যদিও সচরাচর দরজা খোলা থাকে না। তারা রাফিনের হাত ধরে ভিতরে প্রবেশ করল। বসার ঘরে দেয়ালের পাশের বড় ল্যাম্পটা মাটিতে পড়ে আছে। আশেপাশে দু একটা ফুলের টবও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নির্ঘাত কিছু একটা হয়েছে। তারা সেটা বুঝার চেষ্টা করল। এরই মধ্যে শফিকুল ইসলামকে দোতলার করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে তারা তাকে ডাকল। ডাক শুনে তিনি নিচে নামতে নামতে বললেন, তুই কোথায় ছিলি? তার কথা আটকে গেল রাফিনের হাতে তারার হাত দেখে। তিনি খুব বড় ধরনের শক খেলেন। তারা আর রাফিন পরস্পর চোখাচোখি করল। রাফিন কেশে নিয়ে বলল, আঙ্কেল। আমি রাফিন। তারার কলেজে পড়াই। আমরা দুজন দুজনকে পছন্দ করি। আঙ্কেল, আমরা বিয়ে করতে চাই। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল অন্যদের। আচমকা ক্ষিপ্র গতিতে কেউ একজন এসে তারাকে টান মারল। কিছু বুঝে ওঠার আগেই তারার গালে থাপ্পড় পড়ল।
থাপ্পড়টা এতটাই জোরে এসেছে যে তারা তাল সামলাতে না পেরে পড়ে গেল। তখন তাহফিজা তারাকে ধরে চিৎকার করে বললেন, ধ্রুব, নিজেকে শান্ত কর। এইবার তারা তার দিকে তাকালো। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে ধ্রুব, যেন বহুদূর পাড়ি দিয়ে এসেছে। চোখ দুটি রাগে লাল হয়েছে, দাঁত কিরমির করছে, যেন পারলে এখনই কামড়ে খেয়ে ফেলবে তারাকে। চেয়ারের উপর হাত পা বাঁধা অবস্থায় বসে আছে তারা। সামনে বিশালাকা একটা লাঠি দিয়ে মেঝেতে খটখট করছে ধ্রুব। যে কোনো সময় লাঠিটা তারার গায়ে উঠবে এতে কোনো সন্দেহ নেই। ভয় তার দিকে তাকাবার হিম্মত হচ্ছে না। কিছুক্ষণ আগে রাফিন চলে গিয়েছে, বেচারা খুব লাঞ্ছিত হয়েছে। ধ্রুব তাকে বুলির বৃষ্টিতে ধুয়েছে। অবশেষে যাওয়ার সময় রাফিন তারাকে বলেছে, আমাকে এনে এভাবে অপমান না করলেও পারতে। ধ্রুব সবাইকে ঘর থেকে বের করে দিয়ে তারাকে বেঁধে দরজা বন্ধ করে দিয়েছে। তারা খুব ভয় পাচ্ছে বলেই শুধু লামিয়া আর তাহফিজাকে ভিতরে এনে আবার দরজা লাগিয়ে দিয়েছে। কারো মুখে কোনো কথা নেই। ঘরে পিনপন নীরবতা বিরাজ করছে। তারা অবশ্য বেশ অবাক হচ্ছে কেউ ধ্রুবকে কিছু বলছে না কেন। আদ্র ভাইকেও দেখতে পাচ্ছে না। হঠাৎ শব্দ করে ধ্রুবর ফোন বেজে উঠল। সে স্ক্রিনে দেখে বলল, আম্মু। কাকি, তোমরা তারাকে দেখ, আমি আসছি বলে বেরিয়ে সে ক্ষান্ত হল না। বাইরে থেকে খিল লাগিয়ে দিল। বোঝাই যাচ্ছে সে এখন কারো উপরই ভরসা করছে না। লামিয়া বারবার চোখ মুছছেন। তার কাছে সব অবিচার মনে হচ্ছে। তারা রাফিনকে নিয়ে এসেছিল, শুধু শুধু নিশ্চয়ই নয়। হয়তো সে সত্যিই রাফিনকে ভালোবেসে ফেলেছে, অথচ তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হলো। আর তারার বাবা, সে তো বসে বসে ধ্রুবর কাণ্ড উপভোগ করল। একবারের জন্য মেয়েটার কথা ভাবল না। কিন্তু এখানে যদি শাহিদ হতো, তবে কি এমনটা হতো? শাহিদ যখন তার কাছে রুমিকে বিয়ে করার কথা বলেছিল, সে কথা রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিল। রুমির বাবা প্রথম থেকেই রাজি ছিল না, কিন্তু তিনি যে করেই হোক রুমির বাবাকে রাজি করালেন। কিন্তু তারার বেলায় কি হচ্ছে? খানিকক্ষণ বাদে ধ্রুব আবার এল, সাথে একটা লোক, সঙ্গে ঘরের অন্যরাও প্রবেশ করল। ধ্রুব তারার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, যা বলছি তা কর, নয়তো ভয়ঙ্কর কিছু করতেও আমার বাধবে না। বলেই সে একটা কাগজ এগিয়ে দিয়ে আবার বলল, এখানে সাইন কর। কারোরই বুঝতে বাকি রইল না যে এটা বিয়ের রেজিস্ট্রি পেপার। তারা এদিক ওদিক অসহায়ভাবে তাকাল। অবশেষে লামিয়া ইসলাম নিজেকে ধরে রাখতে পারলেন না। ফরিয়াদ করে বললেন, ধ্রুব, তুমি চাইলেই সব করতে পারো না। জীবন তোমার একার নয়। তিনি তার স্বামী শফিকুল ইসলামের দিকে তাকিয়ে বললেন, নিজের মেয়ের জীবনটা এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখে আপনি কিছুই বলবেন না? লামিয়া, আমার মনে হয় তুমি ভুল বুঝছ। তারা ধ্রুবর সাথেই সুখী। লামিয়া আরো কিছু বলতে চাচ্ছিল, তার আগেই ধ্রুব বলল, কাকি, আমি জোর করে কিছুই করছি না। আমাদের বিয়ে অনেক আগেই হয়েছে। এটা শুধু একটা সার্টিফিকেট মাত্র। এর দ্বারা আমি আমার স্ত্রীকে সামলাতে চাচ্ছি। বুঝে শুনে কেউ কারো স্ত্রীকে পরপুরুষের সাথে নিশ্চয়ই দেখতে চায় না। কি হলো, হ্যাবলার মতো হা করে আছিস কেন? তাড়াতাড়ি সাইন কর। অগত্যা তারাকে সাইন করতে হলো। ধ্রুব হাসি মুখে কাগজটা নিজের কাছে তুলে নিয়ে বলল, আমি জানতাম আমি চলে গেলেই ঘরে এমন কিছু একটা করবে। তাই আমি স্পেন না গিয়ে চট্টগ্রামে ফুপির বাড়িতে চলে যাই। সেখানে থেকেই সব জোগাড় করি। তারার স্পেন যাওয়ার টিকিটও কেটে ফেলেছি। এমার্জেন্সি টিকিট নিয়েছি। সুতরাং দুদিন বাদেই আমাদের ফ্লাইট। হলুদ রঙের শাড়ি পরে বিছানায় বসে আছে তারা। থেকে থেকে তার চোখ গড়িয়ে অশ্রু ঝরছে। খুশিতে নাকি কষ্টে তা সে নিজেও জানে না। দুজন বিউটিশিয়ান তাকে সাজিয়ে দিচ্ছে। এদেরকে রুমি কোথা থেকে যেন এনেছে। কিছুক্ষণ পর পর মা চাচিরা এসে দেখে যাচ্ছে। কাঁচা কদমের টিকলিটা যখন তার কপালে রাখল, বিউটিশিয়ান মেয়েটা নিজেই আপ্লুত হয়ে বলল, আপনাকে তো চমৎকার লাগছে। আরিবা এসে বললেন, হয়েছে?
হ্যাঁ আন্টি হয়ে গিয়েছে, বলল অপরজন। চল তারা, বাইরে সবাই অপেক্ষা করছে, বলে তারাকে নিয়ে বেরিয়ে এল আরিবা ইসলাম। বিউটিশিয়ান মেয়ে দুজন একজন আরেকজনকে বলল, দেখেছিস মেয়েটা কান্না করছে? দেখলাম তো। কি মনে হয়? বিয়ের সময় মেয়েরা তো কাঁদবেই। ধুর, তা নয়। এই মেয়েটার তার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হচ্ছে, তার মানে সে অন্য কাউকে ভালোবাসতো, কিন্তু জোর করে এখানে বিয়ে দেয়া হচ্ছে। নিচের বড় হলো রুমে আসতেই তারার চক্ষু ছানাবড়া। একেবারে এলাহি কাণ্ড। সকালের ঘটনার পর নিজের রুম থেকে বের হয়নি সে। এখন দেখছে হলুদের বড় স্টেজ করা হয়েছে, তার আশেপাশে ফুল, ঝাড়বাতি আরও কিছু আছে যেগুলো তারা চিনে না। তাকে নিয়ে আসনে বসানো হলো। হুট করে সিদ্ধান্ত নেয়ার কারণে অতিথি কেউই আসতে পারেনি, শুধু তাদের দুই ফুফু এসেছে। কয়েক সেকেন্ড পর তার পাশের আসনে ধ্রুব এসে বসল। নিচের দিকে দৃষ্টি থাকার কারণে ধ্রুবর হলুদ পাঞ্জাবি আর হলুদ জুতো দেখতে পাচ্ছে সে। তার ইচ্ছে করছে মুখ ঘুরিয়ে চেহারাটা দেখতে, কিন্তু সে তাকালো না। একে একে করে সবাই এসে হলুদ লাগিয়ে মিষ্টি মুখে দিয়েছেন যাচ্ছে। হঠাৎ শাহিদ বলে উঠল, আদ্র কোথায়? ওকে তো দেখছি না। আরিবা বললেন, একটা জরুরি কাজে আদ্র বাইরে গিয়েছে, ফিরতে অনেক রাত হবে। কথাটা শাক দিয়ে মাছ ঢাকার মতো হলো। সবাই একটা রহস্যের গন্ধ পেল। আরিবা আর কি বলতেন? তার ছেলের অনুভূতির কথা তিনি জেনে গিয়েছিলেন, তাই বারণ করেছেন তারার কাছেও ঘেঁষতে। কিন্তু আদ্র কি তা মানে? আজ আবার সে কোনো কাণ্ড ঘটায় কিনা সে ভয় তাকে আগেই বাইরে পাঠিয়ে দিয়েছেন। সকাল থেকেই বাড়িতে লোকজন গিজগিজ করছে। এত মানুষ এসেছে, তাদের অনেককেই ধ্রুব বা তারা চিনে না। আজ সবাই বেশ ব্যস্ত। অবশ্য তারার কোনো কাজ নেই, সে সারাক্ষণ স্টেজে বসেছিল। গরম আর জনসমাবেশের গমগম এসে অধৈর্য হয়ে উঠেছে। অপেক্ষায় আছে কখন এসব থেকে নিস্তার পাবে। গতরাতে প্রিয়ার বাবা এসেছিলেন, আর অনেক ঝামেলা করে গিয়েছিলেন। যদিও সব অতি সহজেই ম্যানেজ করে নিয়েছেন তারার বাবা চাচারা, তাই আজ ঝামেলা ছাড়াই সবকিছু সম্পন্ন হলো। যখন রাত অনেক হয়েছে, অনেক অতিথি ততক্ষণে চলেও গিয়েছে। তারপরও যারা আছে, এত বড় বাড়ি হওয়া সত্ত্বেও তাদেরই জায়গা দেয়া দায় হয়ে দাঁড়িয়েছে। তারাকে নিয়ে যাওয়া হলো ধ্রুবর রুমে। সকালে আদ্র তারার কাছে জানতে চেয়েছিল, আপু, তুমি কোন ঘরটায় থাকতে চাও, 3 তলায় নাকি 2 তলায়? তুমি যেখানে বলবে ভাইয়া সে ঘরেই থাকবে বলেছে। উত্তরে তারা শুধু চোখ রাঙিয়ে তাকিয়েছিল। তাই ধ্রুবর রুমটাকেই ধার্য করা হলো। এত অপেক্ষার পর ধ্রুব যখন রুমে ঢুকতে গেল, অমনি পথ রোধ করে দাঁড়াল সব কাজিনরা। টাকা না দিলে বউয়ের কাছে যেতে দিবে না। ধ্রুব অবস্থা বুঝতে পেরেই সবাইকে 1000 করে ধরিয়ে দিয়ে বিদায় দিতে চাইল, কিন্তু সবাই তখনও ঠায় দাঁড়িয়ে আছে। ধ্রুব বলল, তোদের আবার কি হয়েছে? আমাদের পাওনা বাকি আছে। এত টাকা দিলাম, চোখ ভরল না? এটা তো ভাই হিসেবে দিলে, দুলাভাইয়ের থেকে পাওনা এখনো বাকি আছে। অগত্যা তাকে আরো পকেট থেকে বের করতে হলো। রুমে ঢুকে তারাকে দেখতে না পেয়ে আতঙ্ক বিরাজ করছিল ধ্রুবর মনে। তখনই বাথরুমে পানির আওয়াজে ভয়টা কাটল। কাছে যেয়ে বলল, কি রে, গোসল সেরে ফেলছিস? আমার জন্য সারাদিন এত সাজলি আর আমাকেই দেখতে দিবি না? ও প্রান্ত থেকে উত্তর এল না। হঠাৎ ধ্রুবর মনে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে আলমিরা থেকে বাথরুমের লকের চাবি বের করে এগিয়ে গেল। তারপর দরজাটা খুলেই ভিতরে ঢুকে গেল। শুধু ব্লাউজ পেটিকোট পরা ছিল তারা, তার উপর আবার ভিজে শরীর। সে মোটেও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, তাই হাত দিয়ে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা চালালো। ধ্রুব তাকে হ্যাচকা টানে নিজের সাথে জড়িয়ে বলল, কার থেকে নিজেকে লুকোতে চাইছিস? নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে ধ্রুবকে সরিয়ে দিল তারা। এত তীব্র প্রতিরোধ আসবে তা হয়তো ধ্রুবর ধারণায় ছিল না। তাছাড়া মেঝে পিচ্ছিল হওয়ার কারণে সে পড়ে গেল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারার দিকে। তারার আগে ফোঁসফোঁস করছে,
চোখ ঠিকরে বেরিয়ে যাবার উপক্রম। তারাকে ধ্রুব রাখতে দেখেছে, কিন্তু তা আজকের মতো ছিল না। আজ সে তার রুদ্ররূপ দেখছে। খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। কি বলছিস তুই? আমি তোর স্বামী। তুমি আমাকে কেন বিয়ে করেছ আমি খুব ভালো করেই জানি। তুমি তো শুধু প্রিয়াকেই ভালোবাসো। ওই ননসেন্স মেয়েটার উপর তোর এত বিশ্বাস যে আমাকে বিশ্বাস করছিস না। এখন অভিনয় করে আমার বিশ্বাস অর্জন করতে হবে না। তোমাকে আমার থেকে ভালো কেউ চিনে না। আচ্ছা, যদি আমি প্রিয়াকেই চাই, তাহলে সুযোগ আসা সত্ত্বেও সেটা হাতছাড়া করলাম কেন? তোর মাথায় কি একটুও ঢুকে না? আমি এত কিছু করে কেন তোকে বিয়ে করলাম? কারণ তুমি ক্যারিয়ার গঠনে সচেষ্ট। তাই তো তুমি প্রিয়াকে অপেক্ষায় থাকতে বলেছিলে পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত। কেননা আমার বাবাই তোমার পড়াশোনা ও যাবতীয় খরচ চালাচ্ছে। যদি আমার সাথে তোমার সম্পর্কই না থাকে তাহলে বাবা কেন তোমাকে টানবে? এই আশঙ্কায় তুমি অস্থির হয়ে পড়েছ। তাই তুমি সবকিছু ভুলে আমাকে জোর করে বিয়ে করেছ। আমি সব জেনেও বাধা দেইনি, কারণ তোমাকে আমি ভালোবেসেছি এবং তোমার ইচ্ছাকে আমি সম্মান করি। যতদিন তোমার পড়াশোনা শেষ না হয় আমি তোমার সাথে থাকব। তারপর আমি নিজ থেকে সরে যাব। কিন্তু হ্যাঁ, আমার দেহে তোমাকে কোনো অধিকার আমি দেব না। তুমি কোনো কাজের না। আমাকে যে কাজ দিয়েছিলে তা আমি পূরণ করেছি। আমি তারার মনে ঠিকই ধ্রুবর প্রতি ঘৃণা সৃষ্টি করেছি। কিন্তু তুমি পেরেছ কিছু করতে? প্রিয়া, আমি চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যেই তারা কোথা থেকে ওই রাফিনকে নিয়ে এসে ঝামেলা বাঁধিয়ে দিল। আদ্র, তোমার মাথায় কিছু নেই। তুমি রাফিনকে দিয়েও ধ্রুবর মনে তারার প্রতি বিতৃষা সৃষ্টি করতে পারতে। প্রিয়া, ওই রাফিনকে দেখে আমার মাথায় গরম হয়ে উঠেছিল। আদ্র একটা সিগারেট শেষ করে আরেকটা ধরালো ধ্রুব। সে সাধারণত স্মোক করে না, তবে আজ সিগারেটের ধোঁয়ার সাথে যেন নিজের কষ্ট উড়িয়ে দিতে চাইছে। আজ তাকে তারা ফিরিয়ে দিয়েছে, নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারা কথা শুনে সেও সরে এসেছে। তার জন্য তো তারা কতদিনের পর দিন অপেক্ষা করেছে। তাহলে সে কেন পারবে না কয়টা দিন অপেক্ষা করতে? তারা একটা সুতি থ্রিপিস পরে বেরিয়ে এসেছে। চেহারায় কোনো প্রসাধনীর ছাপও নেই। মুখটা বড় মায়া মায়া লাগছে। সেদিকে তাকিয়ে ধ্রুব একটা নিঃশ্বাস ছাড়ল। এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘুমুতে যাও, বলল তারা। তুই যে শুয়ে পড়, আমি এখানে শুব। মেঝেতে? হ্যাঁ। ধ্রুব কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমের মাঝে তারার মনে হচ্ছিল কেউ বুঝি তাকে জড়িয়ে শুয়ে আছে, কিন্তু জাগ্রত হয়ে দেখল কেউ নেই। হয়তো স্বপ্ন দেখছিল। সকাল হয়ে গিয়েছে। ধ্রুব বিছানায় নেই। সেখানে গোলাপি এবং টিয়ার মিশ্রণে একটা শাড়ি রাখা। পাশে কিছু গহনাও রাখা আছে। এই গহনা কাল যেগুলো পড়েছে তা নয়। ইতিমধ্যে ধ্রুব ভিতরে ঢুকল। কি রে, ঘুম ভেঙেছে? তাড়াতাড়ি এগুলো পরে তৈরি হয়ে নিচে আয়। এগুলো কেন? অনুষ্ঠান তো কাল শেষ হয়ে গিয়েছে। উফ, তুই কি পাগল? আজ না আমাদের বউ ভাত। তাড়াতাড়ি নিচে আয়, বলে ধ্রুব চলে গেল। তারা সেগুলো পরে নিচে যেয়ে চোখ কপালে উঠে গেল। এরা কারা? এত মানুষ, অথচ কাউকেই চিনে না। অবশ্য পরিচয় হওয়ার পরে দেখল সবাই বাবা চাচাদের কলিগ। 1 ঘন্টা যাবৎ তারাকে ধরে কেঁদেই চলেছেন লামিয়া। সবার চোখেই আর অশ্রু। এই পাগলি মেয়েটা চলে গেলে বাড়িটা একেবারে বিরান হয়ে যাবে। আমাদের দেরি হয়ে যাচ্ছে। হাত ঘড়িটার দিকে চোখ ফেলে বলল ধ্রুব। চুপ কর, তুই আমাদের কোল থেকে আমাদের রাজকন্যাকে নিয়ে যাচ্ছিস, বললেন লামিয়া। একে একে সবাইকে জড়িয়ে ধরে কাঁদল তারা। কাল রাত থেকে বিদায়ের ক্রন্দন শুরু হয়েছে। তারাকে এভাবে বিদায় দিতে কেউই প্রস্তুত নয়। যেখানে ভোর 6টায় বের হওয়ার কথা, সেখানে বের হতে হতে 9টা বেজে গেল। কোনোমতে তারা ফ্লাইট পেয়েছে, আর একটু হলেই মিস হয়ে যেত।
প্লেনে পাশাপাশি বসে ধ্রুব ভাবছিল তারা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়বে, আর সে তার গালে কপালে আদরের পরশ বুলিয়ে দিবে। কিন্তু তার আর ঘুমানোর কোনো চিন্তাই নেই। সে বাইরের দৃশ্য দেখতেই ব্যস্ত। হয়তো দৃশ্যটা সত্যিই খুব মনোরম, কিন্তু ধ্রুবর কাছে কিছুই ভালো লাগছে না। অবশেষে আবেগ আর ধরে রাখতে না পেরে নিজেই নিদ্রার অভিনয় করে হেলে পড়ল তারার গায়ে। তারা হঠাৎ স্থির হয়ে গেল। তার ভিতর একটা ঢেউ খেলে গেল। স্থির নেত্রে তাকিয়ে আছে সে ধ্রুবর চেহারার দিকে। কত কল্পনা এঁকেছিল তারা আজকের দিনকে ঘিরে। এই দিনটা এল, তবে এমনভাবে এল যেই মুহূর্তটা সবচেয়ে আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল তা একেবারেই মাটি হয়ে গেল। সে যদি সারা জীবন এই মানুষটার সাথে কাটিয়ে দিতে পারত, যদি কখনো এই মুহূর্তটা শেষ না হতো। ভাবতে ভাবতে দুচোখ গড়িয়ে নেমে এল নোনা জল। সে জলের অনুভব ধ্রুবরও হল। তাই সে দুহাতে পেঁচিয়ে ধরল তারার কোমর। তারা আবারও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আহত দৃষ্টিতে চোখ মেলল ধ্রুব। কি অসভ্যতামি শুরু করেছ লোকজনের সামনে, বলে তারা মুখ ফিরিয়ে নিল। ধ্রুবর চোখ টলটল করছে। নিয়তির এ কোন পরিহাস! কেন তারা আজ এত কাছে থেকে এত দূরে? পুরো পথে তাদের মাঝে আর কোনো কথা হয়নি, এত কাছাকাছিও আসেনি। 20 তলা দালানের 16 তলায় একটা অ্যাপার্টমেন্ট ধ্রুব তার বন্ধুদের দিয়ে ভাড়া করিয়েছে। আপাতত এখানেই থাকবে তারা দুজন। এলিভেটরে উঠেই তারার হাত পা কাঁপা শুরু করল, কারণ পুরো এলিভেটরটাই কাচের। ভিতর থেকে বাইরের দৃশ্য ভয়ঙ্কর লাগছে। তাদের অ্যাপার্টমেন্টে আগ থেকেই ধ্রুবর বন্ধুরা ছিল। সামনে একটা মোটামুটি সাইজের ড্রয়িং রুম, সাথেই লাগোয়া ডাইনিং টেবিল সহ কিচেন। ভিতরে একটা বেডরুম। ঘরটাকে তাদের সাধ্যমতো গুছিয়ে রেখেছে। এবেলার খাবারের ব্যবস্থাও করেছে। ধ্রুব তারা যেয়ে ফ্রেশ হলে সবাই একত্রে খেতে বসে গেল। অনেকক্ষণ গল্প করে সন্ধ্যা ঘনিয়ে আসতেই ধ্রুবর বন্ধুরা চলে গেল। 2 মাস পেরিয়ে গিয়েছে। তারা আর ধ্রুব দুজনেই নিয়মিত কলেজে যাচ্ছে। এই 2 মাসে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। সাধারণ জীবন চলছে। তাদের সম্পর্ক বেশি খারাপ নয়, আবার স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কও নয়। ধ্রুবর আকুতি আর পরম আবেদন কোনো কিছুই তারার মন গলাতে পারেনি। সে তার মনে ধ্রুবর জন্য তীব্র ঘৃণা পুষছে, কিন্তু বাহ্যত দৃষ্টিতে অতটা খারাপ ব্যবহারও করে না। ধ্রুব অপেক্ষায় আছে কোনো একদিন তারা তাকে ঠিকই বুঝবে। এই ঘণ্টাটা আধার গলিয়ে প্রভা আসবে তাদের মাঝে, যদি তারা একসাথে থাকে। বাইকে ধ্রুবর পিছনে বসে আছে তারা। ইতিমধ্যেই ভালো বান্ধবী জুটিয়েছে সে। তাদেরই একজনের বার্থডে পার্টিতে যাচ্ছে। তার ছুটি থাকলেও ধ্রুবর আজ ছুটি নেই। এমনিতেও এসব পার্টিতে যাওয়ার ইচ্ছে নেই ধ্রুবর। তারা কেউ যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু তারা নিজ দেশে খোলা হাওয়ায় চলাফেরা করার মেয়ে। এই ইউরোপে তেমন একটা বের হয় না, তাই তার আনন্দে ঘাটতিতে করতে চায়নি। একটা রিসোর্টে হবে পার্টি। তারাকে পৌঁছে দিয়েই ধ্রুব চলে যাবে ক্লাসে। পরনে ব্ল্যাক স্কার্ট, কানে বড় দুটো রিং, চুলগুলো এলোমেলোভাবে বাতাসে উড়ছে। এই দৃশ্যই বারবার আর চোখে লুকিং গ্লাসে দেখছে ধ্রুব। রিসোর্টের সামনে গাড়ি থামল। ভিতর থেকে তীব্র বাজনার শব্দ আসছে। হঠাৎ ধ্রুবর কি হলো কে জানে। বাইক থেকে নেমেই তারার গালে চুম্বন করল। নিজের অজান্তেই কালবিলম্ব না করে তারা উল্টো তার গালে চড় বসিয়ে দিল। চড়টা মেরে নিজেই থমকে গেল। হয়তো এভাবে না মারলেও হতো। ধ্রুব তার দিকে সেই একই আহত দৃষ্টিতে চেয়ে আছে। হয়তো তার আত্মমর্যাদায় লেগেছে। তারা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, লুচুগিরি আমার সাথে করতে এসো না। যাও, এসব তোমার গফের সাথে কর, বলে সে সামনে পা বাড়াল। তুই কি বলছিস, তুই আমার বউ? তারার পিছনে যেতে যেতে বলল ধ্রুব। আচ্ছা, বউও লাগবে, আবার গার্লফ্রেন্ডও লাগবে? তুমি কি সবাইকে নিজের মতো চরিত্রহীন মনে কর? আর তুমি আমার পিছন পিছন কোথায় আসছো? তোমার কাজে যাও। ধ্রুবর মনটা আজ বেশ ভালোই ছিল,
কিন্তু হঠাৎ করেই তার মনটা খুব খারাপ হয়ে গেল। সে সব সময়কার মতো এখনো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার আসতে সন্ধ্যা হবে। ততক্ষণ তুই এখানেই থাকবি, একা বের হবি না, বলে সে আবার বাইকে চড়ে বসল। ভেবেছিল পার্টি মানে এখানে সবাই বিভিন্ন ধরনের মজা করবে, যেমনটা তাদের স্কুলে হতো। তবে এখানে মজা তো হচ্ছে, তার চেয়েও বেশি চলছে নোংরামি। মোটামুটি সবই এখানে টিনেজার, কিন্তু সবাই যার যার তথাকথিত লাইফ পার্টনারের সাথে সময় কাটাতে ব্যস্ত। যার বার্থডেতে এসেছে সে নিজেও বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে। তারা আসার পর থেকেই কয়েকটা ছেলে উদ্ভট কথাবার্তা বলে চলেছে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস অফার করছে। তার আর খুব অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে ধ্রুব সঙ্গে থাকলেই ভালো হতো। ইতিমধ্যেই তারার ফোনটা বেজে উঠল। আদ্র ফোন করেছে, হয়তো প্রতিদিনের মতো আজও ধ্রুব আর প্রিয়ার আপডেট জানাবে। এসব শুনতে একদমই ইচ্ছা হয় না তারার। ওরা যা করছে করুক, কিন্তু আদ্র প্রতিদিনই নতুন নতুন খবর জানায়। মাঝে মাঝে প্রিয়া নিজেও তাকে ফোন করে, তাকে সতর্ক করে ধ্রুবর থেকে দূরে থাকার জন্য। যা ভেবেছিল তাই। ফোন তুলতেই আদ্র বলতে শুরু করল, জানিস, ধ্রুব নাকি প্রিয়াকে বলেছে ইউরোপ নিয়ে যাবে। প্রিয়া তো এদিকে ব্যাগ গোছাতে শুরু করেছে। তুমি জানলে কোথা থেকে? কোথা থেকে আর জানবো? প্রিয়া তো নিজেই বলল, তোকে নাকি ধ্রুব ডিভোর্স দিবে বলেছে। দেখ, আমি বলছি তুই ওর সাথে থাকিস না, ও তোর জীবনটা শেষ করে দিচ্ছে। ভাইয়া, আমি একটু বাইরে আছি, এখন ফোনটা রাখি, বলেই সে ফোন কেটে দিল। যতই বাহির থেকে নিজেকে স্ট্রং দেখাক, ভিতরে ঠিকই আগুন জ্বলে উঠে এসব শুনলে। এর মধ্যে আবার ফোন বেজে উঠল। ছোটমা ফোন করেছে। তাও ভালো, এখানে এমনিতেই ভালো লাগছে না, ছোটমার সাথে কথা বলে সময় কাটানো যাবে। কুশলের পরই আরিবা ফোনটা অন্যদিক করে ধরল। ভিডিও কল হওয়ায় তারা আদ্রকে দেখতে পেল, সেও কারো সাথে ফোনে কথা বলছে। আরিবা তাকে বলল, চুপ করে শোন ওরা কি বলছে। কথোপকথন শুনতেই তারা যেন রক্তশূন্য হয়ে পড়ল। এতে কোনো সন্দেহ নেই যে আদ্রর ফোনের ওপারে প্রিয়া। তাদের কথার দ্বারা ইহাই বোঝা যাচ্ছে যে তারা যৌথভাবে পরিশ্রম করছে ধ্রুব আর তারাকে আলাদা করার জন্য। এরপর যখন আরিবা আরও কিছু প্রমাণ দিল, তখন তারার বুঝতে বাকি রইল না যে এতদিন ধরে ধ্রুব যে বলছে তার নম্বর কেউ হ্যাক করেছে সেটা মোটেও মিথ্যা ছিল না। তার মানে এতদিন সে ধ্রুবকে ভুল বুঝছে, এত কষ্ট দিচ্ছে শুধু শুধু এই মানুষটাকে। কিন্তু আদ্র ভাই কাজটা কেন করল? প্রশ্নটা করে যে উত্তর পেল তাতে তারা নির্বাক হয়ে গেল। এও কি হতে পারে? সে তো কখনোই আদ্র আর শাহিদকে আলাদা দৃষ্টিতে দেখেনি। তাহলে আদ্র এত নিচু পর্যায়ের কিভাবে হতে পারে? আমি অনেকদিন ধরেই সব জানি, বললেন আরিবা ইসলাম। কিন্তু আদ্রকে বুঝিয়ে এ পথ থেকে আনতে চেয়েছি, কিছুতেই কাজ হয়নি। উপায় না পেয়েই আজ তোকে সব জানাতে বাধ্য হলাম। তুই আর ভুল বুঝিস না ধ্রুবকে। কথা শেষ করে তারা পাগলের মতো ধ্রুবকে ফোন করতে শুরু করল, কিন্তু সে ফোন তুলছে না। তারা নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে যা করেছে এতদিন তার জন্য ধ্রুবর পায়ের তলায়ও তার জায়গা হবে কিনা সে জানে না। তবে সব ভুলের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে, আজই, এখনই। উপায়ন্তর না পেয়ে ধ্রুবর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বেরিয়ে পড়ল সে রাস্তায়। সময় স্রোতাসিনী, সময়ের অপেক্ষায় প্রতিটি জীব থাকলেও সে কারো জন্য অপেক্ষাসর ধার ধরে না। কারো জন্য থেমে থাকে না কারো জীবনধারা, যেমন থেমে নেই তারার জীবন। সে ধ্রুবকে ছাড়াই কাটিয়ে দিয়েছে 3টি বছর। পঞ্জিকার পাতা উল্টে যাচ্ছে প্রতিদিন। কেটে গেল কয়টা শীত, বসন্ত, কিন্তু কাঙ্ক্ষিত মানুষ সাথে নেই। তাই বুঝি কিছুতেই আনন্দ মেলে না তারার মনে। প্রতিটি মানুষের মতো সেও স্বপ্ন দেখেছে প্রিয়জনের পাশে থেকে জীবন কাটানোর, কিন্তু সে স্বপ্নের পূর্ণতা পায়নি আজও। যতবার তারা কাছাকাছি হয়েছে মাঝে এসেছে কোনো না কোনো বাধা।
দেয়ালে টানানো ধ্রুবর ছবিটার দিকে তাকিয়ে চোখের পানি গড়িয়ে পড়ল তার। বর্ষার ফলার মতো কিছু স্মৃতি পীড়া দিতে লাগল। তখনই একটা কচি হাতের স্পর্শ পেল হাতে। ফিরে তাকাতেই ধরা সবগুলো দাঁত বের করে খিলখিল এসে উল্টো পথে দৌড়ে পালালো। তাতেই তারার রাগ চরমে উঠে গেল। মেয়েটা বেজায় জ্বালাতন করে। ধ্রুবর মতো শান্তশিষ্ট লোকের মেয়ে এত ভয়ানক জ্বালাময়ী হলো কি করে কে জানে। সবাই বলে ধরা নাকি একদম তারার মতো হয়েছে, কিন্তু তারা এত জ্বালাতন করেছে তা তার মানতে কষ্ট হয়। এই যে ধরার জন্য খাবার নিয়েছে 2 ঘন্টা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ছাদ থেকে নিচ পর্যন্ত 3 বার চক্কর মারা হয়ে গিয়েছে, তবুও ধরার মুখে খাবার পুরতে পারেনি। সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে, তাই সে এবার মারার লাঠি হাতে তুলে নিল। মারার আগেই বিকট চিৎকার করে উঠল ধরা। সে চিৎকারে দৌড়ে এলেন তাফিজা, এলেন লামিয়াও। এটা আজ নতুন নয়, প্রতিনিয়তই এমনই হয়ে থাকে। লক্ষ্মী মেয়েটাকে মারছিস কেন? বললেন তাফিজা। তোমাদের জন্যই আজ আমার জীবনটা ভয়ানক হয়ে উঠছে। তোমরা ওকে শাসন করতে দাও না, বলল তারা। ইস, তুই বুঝি ধোয়া তুলসী পাতা? তুই তো এর থেকেও কত জ্বালিয়েছিস, বললেন লামিয়া। এই যে এসব বলেই ওর সাহস বাড়িয়ে দিচ্ছ। আমি আর পারছি না, যাও তোমরা তোমাদের নাতনিকে নিয়ে থাক, বলল তারা। যা, তোকে দরকারও নেই, বললেন তাফিজা। এই একটা মেয়ে আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। উপরে যাওয়ার পথ ধরে বলল তারা। কিন্তু এই মেয়েটার জন্যই তো তুই এখনো বেঁচে আছিস। কতবার আত্মহুতি দিতে গিয়েছিলি, ওর দোহাই দিয়েই তো তোকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি, বলল আদ্র। কোনো উত্তর দিল না তারা। পূর্বের কিছু ঘটনার ভিত্তিতে আজও আদ্রর সাথে কথা বলে না তারা, যদিও ওসব ব্যাপার এসে ধ্রুব ছাড়া আর কাউকেই জানায়নি। যদি জানাতো তাহলে নিশ্চিত আদ্রকে শাস্তি দেওয়া হতো, কিন্তু সে তা চায়নি। আদ্রকে এড়িয়ে সে নিজ রুমে চলে গেল। আজ কেন জানি বুকের ভেতর একটা চিনচিন ব্যথা করছে। ওয়াশরুমে ঢুকে হাত মুখে পানি দিয়ে বেরোল। হঠাৎ চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। কি হচ্ছে নিচের ঘরে? বুকটা কেমন ধোঁক করে উঠল। ধরা তো সেখানেই আছে, কিছু করে বসেনি তো? কারো কিছু হয়নি তো? আচমকাই তার মনে অজানা সংজ্ঞা ছায়া ফেলল। দ্রুত বেরুতে চাওয়ার কারণে হাত লেগে কাচের জগটা ভেঙে গেল। ভাঙুক, আপাতত এসব দেখতে চাইছে না সে। ছুটে গেল নিচের দিকে। এখনো পুরো সিঁড়ি পার হয়নি। দৃষ্টি পড়তেই থমকে গেল তারার পদযুগল। অসারটা ছেয়ে গেল তার পুরো দেহে। ধরাকে একজন কোলে তুলে দাঁড়িয়ে আছে। ধরার মাথার কারণেই তার চেহারাটা দেখা যাচ্ছে না। মানুষটা ধরার গালে কপলে আদরের পরশ এঁকে দিচ্ছে। ধরাও তার সঙ্গে তাল মিলাচ্ছে। অনেক হয়েছে সোনা, এবার তোমার আম্মুকে একটু সাইড দাও, এমনিতেই রাগে ফসফস করছে, বলেই ধরাকে কোল থেকে নামিয়ে সামনে এগুলো ধ্রুব। তাকে দেখেই 2 কদম পিছিয়ে গেল তারা। কি হলো, দূরে যাচ্ছিস কেন? এই যে আমি এসে পড়েছি, এখনো রাগ করে থাকবি? আগে বল, কয়দিনের ছুটিতে এসেছো? সারা জীবনের। কি? ওখানে চাকরির অফার এসেছিল বই কি, কিন্তু ক্যান্সেল করে দিয়েছি। এখন থেকে দেশেই থাকব। বউ বাচ্চা ফেলে আর থাকতে ইচ্ছা হয় না। ঘাসের গালিচার উপর পা মেলে বসে আছে ধ্রুব। এক কোলে তারা, আর অন্য কোলে ধরা। এই যেন স্বর্গীয় সুখ। তারা উঠে যেতে চাইলে এক হাতে ঝাপটে ধরল ধ্রুব। কোথায় যাচ্ছিস? উঠে গেলে ভালো লাগবে না। 3 বছর তো বেশ কাটিয়েছ আমাকে ছাড়া। বেশ কাটিয়েছি? আমার কলিজাগুলো এখানে ফেলে রেখে আমি বেশ থেকেছি? তা না হলে কি আমাকে এভাবে ফেলে রেখে যেতে? আমি তোকে ফেলে রেখেছি? তুই তো স্পেনে এত অসুস্থ হয়ে পড়লি যে তোর পাশে একজনের থাকা খুব প্রয়োজন হয়ে পড়েছিল। আর আমি তোকে সময় দিতে পারছিলাম না বলেই তো তোকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন আমার দোষ হয়ে গেল? সব দোষ তো তোমারই। তোমার কারণেই তো অসুস্থ হয়েছি।
কি বললি? সে রাতে তোর কাছে আমি গিয়েছিলাম? তুই তো পার্টি থেকে ফিরে আমার উপর হামলা চালিয়েছিলি। এখন বলছিস আমার কারণে? ঠিক আছে, তবে আর আসবো না তোমার কাছে। কাছে আসলেই যদি দূরে যেতে হয়, তবে কাছে না আসাই ভালো। না, আর দূরে যেতে হবে না। আর কখনো আমরা দূরে যাব না। আমাদের দূরত্বের দিন ফুরিয়ে গিয়েছে। আমাদের স্বপ্ন পূরণের দিন এসেছে। সমাপ্ত।